আচ্ছা। হুম। তাহলে এখন দেখা যাচ্ছে তো, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে তো? তাহলেই হবে। জি জি ভাই, শোনা হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? দেখো তো ভাই সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামরুল, কি দেখতে হ্যাঁ পাচ্ছ ভাই, এখন বলো? স্ক্রিন না আমাকে দেখতে পাচ্ছ? ভাই আপনাকে দেখতে পাচ্ছি। ও আপনার তার ইমেজ দেখতে পাচ্ছি। ও দাও, আমাকে দেখে তো লাভ নাই। এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? না ভাই। বাড়াই, পারফর্ম বাড়াই। কি হয়েছে? ল্যাপটপে টানতে পারছে না। এই দেখতে পাইছো? এখন কি দেখা যায় বলো? আপনাকেই দেখা যাচ্ছে। এখনো? হ্যাঁ, তাহলে তো হইলো না। কি গো, শেয়ার দিলাম যে। এখনো আমাকে দেখা যায়? হুম, এখন এখন হ্যাঁ পরে ভাই, দেখা যাচ্ছে। এখন কি দেখা যায়? ভৌগোলিক দেখা বৈচিত্র্য না আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যালো, এই বলো, হ্যাঁ ভাই, এখন কি দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে ভৌগোলিক বৈচিত্র্য। এখন ক্লিয়ার কি বুঝতে পারছো? দেখো তো, ভৌগোলিক জি লেখা কি ক্লিয়ার বোঝা যায় না বড় করতে হবে? হ্যাঁ, হ্যাঁ ভাই। পুরো ও, তাহলে শুরু করে দিই নাকি? হ্যাঁ ভৌগোলিক হ্যাঁ। তাহলে এখন দেখো, আজ কথা মনে হয় বোঝা যাচ্ছে জোরে জোরে, না? জি হ্যাঁ, ভাই। আচ্ছা, এই যে ভৌগোলিক বৈচিত্র্য যেটা আমরা পড়াবো তোমাদের, তখনই এখানে হয়নি জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি। তো ভৌগোলিক বৈচিত্র্য মানে হচ্ছে পাহাড়, পর্বত, বন, জঙ্গল, মরুভূমি, এগুলো নিয়ে যেগুলো আমরা কথা বলবো সেগুলোই হচ্ছে ভৌগোলিক বৈচিত্র্য। আমরা পুরো বিশ্বের দেখবো। হ্যাঁ, প্রথমেই পর্বত দ্বারা শুরু। আমি বলি 1000 মিটারের সমান অথবা তার চেয়ে যদি বড় হয়, বুঝা গেছে, তাকে বলা জি হয় ভাই। হচ্ছে পর্বত। যদি 1000 মিটারের চেয়ে ছোট হয় তাকে বলা হয় পাহাড়। যেহেতু আমরা পর্বত নিয়ে আলোচনা করতেছি, মাউন্টেন। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি, কোন পর্বতমালা কোথায় অবস্থিত এটা জানতে হবে তোমাদের। তো প্রথমে আসলাম হচ্ছে আন্দিজ। এটা কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে যেগুলো খেলা দেখো, ওগুলা কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এই আন্দিজও হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম পর্বত চেন, এর লম্বায় সবচেয়ে বড়। বুঝতে পারছো? এই কার কাঠের বাড়ি শোনা যায় গো? বন্ধ করো। এই কাঠের শব্দ শোনা যাচ্ছে গো, কার? কার সাউন্ড শোনা যাচ্ছে? ওই হাতুড়ি পিটাচ্ছে। আরে আমার সাউন্ড শোনা যাচ্ছে, আমার বাড়িতে মিস্ত্রি ও, লাগছে। তাহলে তুমি আপাতত বন্ধ করে রাখো, খালি শোনো। তাস্কিরা শুনতে পাচ্ছ ভাই? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, যখন শোনা যাবে না তুমি ওই বলবা আর কি, কথা নক দিবা, না হলে বুঝতে পারবো না। হ্যাঁ, আচ্ছা শুরু করলাম। আর হিমালয় পর্বতমালা তোমরা তো ভালো করেই জানো। হিমালয় পর্বতমালা কোথায় বলো? এই তো আমাদের ভারত, চীন, নেপাল, ভুটান, নেপাল, পাকিস্তান, ভুটান। আফগানিস্তান, মায়ানমার, তাজিকিস্তান, এগুলো সব দেশ মিলে হচ্ছে কি বলতো ভাই? হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বত। ঠিক আছে? এই যে পৃথিবীর কিন্তু এটা উচ্চতম পর্বত শ্রেণী, সবচেয়ে উঁচু। এবং নেপালকে বলা হয় হিমালয় কন্যা। দেখো আমাদের যে এভারেস্ট নাই, এই হিমালয়ের যে অসংখ্য পর্বত চূড়া আছে তার মধ্যে সবচেয়ে উঁচু হচ্ছে এই মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের চূড়া দেয়া দুইটা দেশের সীমানা গেছে, একটা নেপাল আর হচ্ছে চীন। ওই পারে চায়না আর এপারে নেপাল। যেহেতু নেপাল সবচেয়ে কাছে হিমালয়, তাই একে বলা হয় হচ্ছে হিমালয় কন্যা। এটা একটু দেখে নেবা। এই রকি পর্বতমালা উত্তর আমেরিকায় অবস্থিত। উত্তর আমেরিকা বলতে কানাডা, যুক্তরাষ্ট্র অবস্থিত। কারাকেরাম, এটা তো জানো, ভারত, চীন, পাকিস্তানে এই কারাকেরাম কিন্তু একটা রাস্তা আছে, বিখ্যাত রাস্তা, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা। চীন থেকে পাকিস্তানে যাওয়ার এটা একটা ঐতিহাসিক রাস্তা, যেটা
আগে ভাবা অসম্ভব ছিল যে এই রাস্তা তৈরি করা সম্ভব, কিন্তু পরে চায়নার ইঞ্জিনিয়ারেরা এবং এই পাকিস্তানিরা মিলে এটা তৈরি করছে, কারাগ্রাম হাইওয়ে। এটা কারাগ্রাম নাম দেওয়া হয়েছে পর্বত শ্রেণীর উপর ভিত্তি করে। পাহাড়ের মধ্যে দেখবা রাস্তা, দুর্গম রাস্তা। আর হিন্দুকুশ পর্বতমালা আছে আফগানিস্তান পাকিস্তানে, এটা অনেক সময় আসে। এটা কেন আসে অনেকে ভুল করে, হিন্দু দেখে মনে করে হিন্দুকুশ হয়তো বা ভারতে হবে, এটা ভারতে না। হিন্দুকুশ পর্বতমালা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান, এগুলো মনে করে নিতে হবে। ককেশাস কোথায় এবং আল্লপস কোথায়, বিশেষ করে আল্লপস এবং এই তোমাদের হচ্ছে যেটা উপরে আছে এই আন্দিস, এই দুইটা কিন্তু কনফ্লিক্ট বেঁধে যায় ছেলেবেলের মধ্যে। মনে রাখতে হবে কোথায় কোথায় তোমাদের ঝামেলা বাঁধবে, সেগুলো আমি বেশি একটু ফোকাস করবো। এই আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকায়, কিন্তু আল্লপস হচ্ছে ইউরোপে। বুঝে গেছে? আল্লপস ইউরোপ, এর সাথে মিল আছে, দেখো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের, দেখো উচ্চতাগুলো একটু দেখো। পৃথিবীতে যত পর্বত আছে, পাহাড় কিন্তু ছোট হয়, পাহাড় হতে হলে 1000 মিটারের নিচে হতে হবে। এই জন্য যখন তোমাদের বাংলাদেশ বিষয়াবলিতে পড়ানো হয় যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি, তখন হবে গারো। বুঝে গেছে? আর যদি বলি বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত কোনটি, তাজিং ওডং, ওটা হচ্ছে 1031 মিটার উঁচু। এটা আছে বান্দরবনে, ওরে কিন্তু আর পাহাড় থাকবে না। তাহলে মনে থাকবে? যদি বলে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি, হবে গারো পাহাড়, ময়মনসিংহে অবস্থিত পাহাড় যদি বলে। আর যদি বলে উঁচু পর্বত, হবে তাজিংডং, এটা বান্দরবনে আছে। এটার উচ্চতা হচ্ছে 1231 মিটার, তার মানে 1000 পার হয়ে চলে গেছে, এটার পাহাড় নাই, হয়ে গেছে পর্বত। বুঝা গেল? দেখো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা দেখেছো 8884.86 মিটার, কিন্তু এটা তার মানে প্রায় 9 কিলোমিটারের কাছাকাছি উচ্চতা, অনেক উচ্চতা কিন্তু। আচ্ছা, এরপরে দ্বিতীয় যেটা আছে উচ্চতা, সেটা হচ্ছে একাঙ্গুয়া। এগুলা হচ্ছে তেমন পরীক্ষায় আসে না, বুঝে গেছে? মহাদেশ ভিত্তিক এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ দেওয়া আছে, বুঝে গেছে? কোন মহাদেশে কোনটা দেখো 60টা দেওয়া আছে, 1টা 2টা, বুঝে গেছে? এই 60 মহাদেশের সবচেয়ে উঁচু কি, এশিয়া মহাদেশের সবচেয়ে উঁচু কি বলো তো ভাই? মাউন্ট এভারেস্ট। এই যে নিচে সুন্দর করে দেওয়া আছে এই একাঙ্গুয়া, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত। তাহলে দক্ষিণ আমেরিকায় পর্বত শ্রেণী কি ছিল? ছিল কিন্তু আন্দিজ। এই আন্দিজের কিন্তু এরকম অসংখ্য চূড়া আছে, তার মধ্যে এটা সবচেয়ে উঁচু। এখন যদি বলি উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু পর্বত কোনটি, চূড়া কোনটি, পর্বতমালা হয় কিন্তু অসংখ্য এরকম চূড়া থাকে ভাই। হ্যাঁ, একটা পর্বতমালা, যেমন আমি যদি বলি, বুঝে গেছে, এই তোমার হচ্ছে হিমালয় পর্বতমালার সবচেয়ে উঁচু চূড়া হচ্ছে কিন্তু মাউন্ট এভারেস্ট। এরকম অসংখ্য চূড়া আছে হিমালয় পর্বতমালার, কয়েক হাজার, তার মধ্যে এই চূড়াটা সবচেয়ে উঁচু। তেমনি হচ্ছে যদি বলে দক্ষিণ আমেরিকার, আফ্রিকার সবচেয়ে উঁচু পাহাড় চূড়া হচ্ছে, এটা পরীক্ষায় আসে, একটু আসে, সেটা হচ্ছে কিলিমাঞ্জারো। হ্যাঁ, এগুলো তোমার একটু দেখে নেও, মহাদেশ ভিত্তিক এগুলো সব কিছু দেওয়া আছে, কোন মহাদেশের কোনটা হবে, বুঝে গেছে? এগুলো তোমাদের মুখস্থর বিষয়, একটু মুখস্থ করবা। তাহলে হচ্ছে এবার দেখো, এগুলো তো আমরা পড়ালামই, যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। কত উচ্চতায় একটু ভালো করে দেখবো ভাই, আমি আবার নিচে যাচ্ছি, একটু দেখো। 8848 মিটার, এটা হচ্ছে 8848 মিটার, সবচেয়ে উঁচু। এই কার শব্দ শোনা যায় এত? এখন তোমরা যেটা করবা ভাই, শোনো, এত কিছু মুখস্থ রাখার দরকার নাই। তোমরা যেটা মুখস্থ করবা, এই যে সর্বপ্রথম এভারেস্ট কে জয়লাভ করে, এডমন্ড হিলারি, সে কোন দেশের নাগরিক? নিউজিল্যান্ড। তেনজিং নরগে, এটা হচ্ছে নেপাল। এই দুইজনে 29শে মে 1953 সালে সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় ওঠে, বুঝা গেছে? এগুলা মনে রাখবা। আর এই যে এগুলা মনে রাখার দরকার নাই, শুধু বাংলাদেশেরটা মনে রাখবা। বাংলাদেশের কে প্রথম ওঠে? মুসা ইব্রাহিম, 23শে মে 2010। আর বাকিগুলা পরীক্ষায় তেমন আসবে না, অযথায় গার্বেজ নিয়ে লাভ নাই।
ঠিক আছে। আর আরেকটা আমি বলি, এই রিসেন্ট কয়েকদিন আগে বাংলাদেশের আরো একজন হচ্ছে এই যে দুই দিক থেকে প্রায় তোমার মাউন্ট এভারেস্ট উঠেছে, ওটা রিসেন্ট, ওই জিনিসটা পরে পড়তে হবে, এখন আমার মনে নাই আপাতত, কি জানি নাম ছিল। বিখ্যাত পর্বত চিহ্ন এখানে দেওয়া আছে, তোমরা দেখবা বিখ্যাত পর্বত চিহ্ন এগুলা হচ্ছে একটু এক নজরে পড়ে নেবা, এগুলা অত ইম্পর্টেন্ট না, বুঝা গেছে? এটা শুধু এক নজরে দেখে নেবা আর কি। এই খাইবার পাখতুন যেটা ছিল, খাইবার এই যে গিরিপথ, এই গিরিপথগুলো একটা দেখবা। গিরিপথ কি জানো কেউ? গিরিপথ মানে হচ্ছে দুইটা পর্বতের মাঝখানে দেখবা এরকম পর্বত, এই দুইটা পর্বতের মাঝখানে এরকম একটা পর্বত মনে করো, নিচু জায়গা দিয়ে এই রাস্তা চলে গেছে মনে করো, যেগুলাতে আগে বাণিজ্য হতো, কারণ পাহাড়ের চেয়ে ওঠা যাবে না, এগুলাকে বলা হয় গিরিপথ, মানে পাহাড়ের পথ, পাহাড়ের, বুঝতে পারছো? দেখো পার্বত্য অঞ্চলের পর্বত শ্রেণীর মধ্যবর্তী সংকীর্ণ এবং অনুচ্চ পথকে কি পথ বলা হয় বলো তো? গিরিপথ বা মাউন্টেন পাস। এই গিরিপথ যদি না বুঝে থাকো প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করবো যে ভাই অ্যাকচুয়ালি কি। ধরো পর্বত আছে দুই পাশে, মাঝখানে যে ফাঁকা যে রাস্তা আছে, কারণ এই দিক দিয়ে সব বাণিজ্য হতো, মানুষ চলাচল করতে পারতো, এখন তো পর্বত দুটোই পারে পার হবে না, এগুলাকে বলা হয় মাউন্টেন পাস বলা হতো। আর প্রশ্ন হচ্ছে উপত্যকা কি? দেখো দুই দিকে পাহাড় এবং পর্বতের মধ্যবর্তী বিস্তীর্ণ এলাকায় উপত্যকা বলে। এখন মনে করো এখানে একটা পাহাড়, এইখানে একটা পাহাড়, এটা কিন্তু সরু হবে না ভাই, গিরিপথ কিন্তু সরু, এরকম সরু। এখানে মনে করো বিশাল জায়গা নেই, এরকম জায়গা আছে দুই পর্বতের মাঝখানে উঁচু, এখানে মানুষও বসবাস করতে পারে, বুঝা গেছে? এগুলাকে বলা হয় হচ্ছে উপত্যকা বা ভ্যালি বলা হয় ইংলিশে, বুঝা গেছে? দেখো পাকিস্তানের খাইবার দেখো পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত, এখানে লেগেছে যেমন সোয়াত হিন্দুকুশ পর্বতশ্রেণীর একটি উপত্যকা। তাহলে হিন্দুকুশ পর্বতশ্রেণী কোথায় আছে কিছুক্ষণ আগেই বললাম, কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানে, বুঝতে পারছো? আচ্ছা এগুলা একটু পড়ে নিবা। এই যে একটু প্রশ্ন আসছে এদিকে দেখো, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? দীর্ঘতম কিন্তু বলেছে, উচ্চতম বলেনি ভাই। যদি বলে উচ্চতম পর্বতশ্রেণী হবে হিমালয়, আর যদি বলে দীর্ঘতম পর্বতশ্রেণী মানে অনেক এভাবে দীর্ঘ, মানে দীর্ঘ এইভাবে চলে গেছে আর কি, সেটা হচ্ছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত বলো তো, কেউ নক দে বলো, কিছুক্ষণ আগে বললাম আল্পস ইউরোপে, আর আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকা, অনেক বড় মনে করো, পুরো দক্ষিণ আমেরিকার প্রায় তোমার হচ্ছে ওই পশ্চিম সাইড দিয়ে এই পর্বতমালা চলে গেছে আর কি, অনেক জায়গা নিয়ে, বুঝতে পারছো? কেউ আসো অনলাইনে? হ্যালো জি ভাইয়া। আসো কয়জন? 1 2 3 4, অনেক সংখ্যায়। ওর কানেকশন কার এটা? ওইটা আবার জীবন যায় যায় অবস্থা। এখন দেখো এই প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নেবা। হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত এটা ভালো করেই জানো। হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত, দেখো কনফিউজিং জিনিস দেখায়। প্রশ্ন হচ্ছে যে ভাই ভারত নেপালেও অবস্থিত, নেপাল চীনেও অবস্থিত, ভারত চীনেও অবস্থিত, নেপাল ভুটানেও অবস্থিত হিমালয় পর্বতমালা, তাহলে অ্যান্সার কোনটা দেবা? সবই তো কারেক্ট। এখন প্রশ্ন হচ্ছে সবই কারেক্ট হওয়ার পরে কোনোটি নয় হলো কেন? কারণ হিমালয় পর্বতমালা খালি এই কয়েকটা দেশে অবস্থিত না, চীনে আছে, পাকিস্তানে কিছু আছে, তাজিকিস্তানে কিছু আছে, মায়ানমারে কিছু আছে, কারণ এগুলো বাদ দেওয়া হয়েছে, তো এই জন্য সবই এগুলা কিন্তু কারেক্ট হওয়া সত্ত্বেও অ্যান্সার হবে কোনোটি নয়। এবারে যে প্রশ্ন আসছে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 19-20 সেশনে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে হচ্ছে 1999 এবং 2000 সেশনে। এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত? কি বলেই বললাম 8848 মিটার, মনে রাখবা সর্বোচ্চ উচ্চতা। প্রথম নারী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিল তার নাম ছিল হচ্ছে জুংকো দেখো তাবেই। আচ্ছা এগুলা অত লাগবে না, যে তোমরা হচ্ছে প্রথমকে জয় করে একটু মনে রাখবার, বাংলাদেশের কে জয় করলো, এগুলাই ম্যাক্সিমাম আসে, ওগুলা রিসেন্ট ঘটনা ছিল সেই সময়, তাই ওগুলো আসছে, এগুলা মনে রাখবা। মুসা ইব্রাহিম সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট জয়লাভ করে, এবং কত তারিখে সেটা মনে রাখবা, 23 মে 2010। আর বাংলাদেশের কোন নারী সর্বপ্রথম
মাউন্ট এভারেস্ট জয়লাভ করে, এগুলো একটু দেখবে। এখন আসি ভাই সমভূমি। সমভূমি কি? বাংলাদেশ হচ্ছে একটা সমভূমি জায়গার প্রকৃষ্ট উদাহরণ। যদি আমরা ওই সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের পর্বতকে বাদ দিই, প্রায় পুরাটাই বাংলাদেশ হচ্ছে সমভূমি অঞ্চল। বুঝা গেছে? তেমনি সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উচ্চতা হবে, বেশি উচ্চতা হবে না, এবং ঢাল বিশিষ্ট মৃদু ঢাল, মানে বেশি খাড়াও হবে না। একে বলা হয় আমরা সমভূমি। কানাডার প্রেরি অঞ্চল, মধ্য ইউরোপ সমভূমি। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কাকে জানো? পৃথিবীর রুটির ঝুড়ি প্রেরি অঞ্চল। কানাডার প্রেরি অঞ্চল। এটি এত পরিমাণ গম জন্মে। এই প্রেরি অঞ্চল হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মাঝখানের ওই জায়গাকে বলা হয় প্রেরি অঞ্চল। সর্বোচ্চ পরিমাণ তোমার ওখানে গম উৎপাদন হয় এবং সমভূমি একসঙ্গে অনেক গম উৎপাদন হয়, এই জন্যে বলা হয় এটা হচ্ছে পৃথিবীর রুটির ঝুড়ি। এখন যদি বলে এশিয়ার রুটির ঝুড়ি কি, তাহলে হবে ইউক্রেন। বুঝে গেছে? ইউক্রেনকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি, এশিয়া হবে না, সরি। বুঝে গেছে? ইউরোপের রুটির ঝুড়ি যদি বলা হয় সেটা হবে ইউক্রেন, হ্যাঁ। আর পৃথিবীর যদি বলা হয় কানাডার পেরি হবে। তাহলে এখন বলছে দেখো কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি, তাহলে আমরা দিব কি বলতো ভাই? মধ্য ইউরোপের সমভূমি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউরোপ দেশে দেখবা, মধ্য ইউরোপের যেগুলো দেশ আছে প্রত্যেকটা দেশই প্রায় সমভূমি। এবং ইউরোপে মজার বিষয় হচ্ছে কোনো মরুভূমি নাই, কিন্তু ইউরোপে পুরাটাই সবুজ। বুঝে গেছে? আর পশ্চিম ইউরোপের দিকে পর্বতমালা আছে, জার্মানি, তারপরে সুইজারল্যান্ড এই দিকে, কিন্তু ওই যে মধ্য ইউরোপে পুরাটাই সমভূমি প্রায়। এটাই হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সমভূমি। এবার আসি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল জানো তো, জলরাশি, মহাসাগর, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু আমি কথা বলি ভাই, এই যে উপসাগর কি, ঠিক আছে? আর এদিকে দেখো তো, এই গলফ কি? বে এবং গল্পের মধ্যে উভয় প্রতিশব্দ উপসাগর হলেও একটু পার্থক্য আছে ভাই, ঠিক আছে? তোমাদের একটু দেখাই, দেখো এই উপসাগর হচ্ছে আমাদের কি বঙ্গোপসাগর নাই? নাম শুনেছো তো? কেউ নাই লাইনে? জি ভাই। আওয়াজ দাও দু একজন থাকলে। দেখেছে? ভাই আমার এই ফয়সাল তো মনে হয় অন করে ঘুমায় যাও নাকি? না ভাই আছি তো। ও, এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো বে অফ বেঙ্গল বলা হয় না, বঙ্গোপসাগর। বঙ্গ উপসাগর একসাথে লেখা হয় বঙ্গোপসাগর। এই উপসাগর হতে হলে দেখো চারিদিক স্থল থাকতে হবে, একদিকে জল থাকতে হবে। এদিকে দেখো তো ভাই, এটা বাংলাদেশ, এটা মনে করো ইন্ডিয়া চলে গেছে এই পর্যন্ত, মনে করো আর দক্ষিণ দেশ চলে গেছে তো এইদিকে। আর এইদিকে মায়ানমার হয়ে যায়নি, এগুলো মায়ানমার। আর এই জায়গায় জলরাশি আছে দেখো চারিদিকে, তিন দিকে কিন্তু মাটি। আর এই দিকে ভারত মহাসাগর, এই জন্য একে বলা হয় কি বলতো? বঙ্গোপসাগর। আমার এই যেটা আছে না, বুঝতে পারছো? জি ভাই। এই জন্যে তাহলে তিন দিকে স্থলভাগ পরিবেষ্টিত এবং একদিকে জল, তাকে উপসাগর বলা হয়। বুঝা গেছে? তাহলে গল্ফ কাকে বলে? তোমাদের যদি একটা আমি মানচিত্র দেখাই, দাঁড়াও এখানে আছে কিনা দেখি মানচিত্র। মানচিত্র দেখা যাচ্ছে না ওইভাবে। আচ্ছা আমি একটু অন করতেছি, তোমাদের হচ্ছে মানচিত্র একটু অন করে আমি দেখাই। গুগল চালু করছি আর কি, একটু দাঁড়াও। গুগল ম্যাপ, তাহলে আরো ভালো বুঝতে পারবে না। এটা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাই। কেন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? হ্যাঁ না, ওটা দেখা যাচ্ছে তো। আচ্ছা একটু ওয়েট করে দেখো, দেখাচ্ছি, দাঁড়াও। দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে না এই মানচিত্র। আচ্ছা এই যে মানচিত্র অন করলাম, দাঁড়াও। তোমাদের এটা বুঝতে হবে। এদিকে দেখো বাংলাদেশের, এটা কিন্তু বাংলাদেশ, বুঝতে পারছো সবাই যে এটা বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ। এই বাংলাদেশের দেখো এই জায়গায় হচ্ছে বঙ্গোপসাগর, এই যে এই জায়গায়। এদিকেও দেখো স্থল, এদিকেও স্থল, এদিকেও স্থল, শুধু একদিকে কি বলতো? জল, হ্যাঁ। এই জন্য এর নাম হবে কি বলতো?
বলো। বে উপসাগর। বে ইংলিশে উপসাগর দুটারই সামর্থ্য শব্দ, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। এই যে লেখা আছে বে অফ বেঙ্গল, কিন্তু এই দিকে একটু যাও, এদিকে দেখো পার্সিয়ান গল্ফ লেখা আছে। পার্সিয়ান গল্ফে কি দেখো, চারিদিকে স্থল, চারিদিকে স্থল না, এই এই জায়গাটা দেখো, এদিকেও মাটি, এদিকে সৌদি আরব, এটা ইরাক, এটা ইরান, এটা হচ্ছে দুবাই, ইউনাইটেড আরব আমিরাত, এটা আর কি, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গল্ফ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গল্ফ। প্রায় দেখো এই যে গল্ফে একটু বলি, তাহলে আমাদের বলছে হচ্ছে এখানে যাই আবার, এদিকে দেখো প্রায় চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত কি বলতো পানি রাশিকে কি বলা হয় বলো? গল্ফ। বল। এখন দেখো তো এটা গল্ফ হবে না, এই যে এটা যেটা দেখাচ্ছি, এই যে এটা কেন বলো তো? দেখো এই প্রায় এই অল্প একটু জায়গায় ফাঁকা আছে, আর এইদিকে দেখো আমাদের বাংলাদেশের এইদিকে দেখো এই পুরাটাই এক সাইড অনেক ফাঁকা, আর চারিদিকে কি স্থল দ্বারা বেষ্টিত, তাই এর নাম হচ্ছে বে। বাংলা প্রতিশব্দ দুটারই সেম, বুঝতে পারছো? এই আর কি পার্থক্য, শুধু এতটুকু। এখন দেখো মহাসাগর, তোমরা জানো তো ভূপৃষ্ঠের 71% হচ্ছে পানি, মহাসাগর বিস্তৃত। 5টি মহাসাগর আছে, এটা একটু দেখে নেবা। সেই 5টি মহাসাগর প্রথমে আসি, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর কোনটা একটু এইখানে দেখাই, দেখো এই যে দেখতে পাইছো তোমরা, যে বাংলাদেশ পার হয়ে চলে গেলাম, এই যে এখানে জাপান, ঠিক আছে? আর একটা শুরু করি যাতে বুঝতে পারে সবাই, তাই একটু ভালো করে দেখো। এই যে এটা দেখা যায়, এটা আমার মাউস কি দেখা যাচ্ছে? এই যে মাউস যেটা ঘুরাচ্ছি, হ্যাঁ জি হ্যাঁ। ভাইয়া। হ্যাঁ এই যে এইদিকে দেখো, এটা জাপান, আর এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা কানাডা, এটা মেক্সিকো, এটা অস্ট্রেলিয়া। এর মাঝখানে যেটা আছে সেটাই হচ্ছে প্রশান্ত মহাসাগর। কি সাগর বলো তো? প্যাসিফিক, প্রশান্ত। প্যাসিফিক ওশান ইংলিশে বলা হয়। এটা সবচেয়ে বড় সাগর আয়তনে। আর এইদিকে চলে গেছে সাদা সাদা দেখতেছে অ্যান্টার্কটিকা মহাদেশ, পুরাটাই বরফে আচ্ছাদিত। তাহলে বাংলাদেশ কিন্তু এই জায়গায়, এই যে লাভের মতো আছে, এটা বাংলাদেশ। আর এই যে এই বাংলাদেশের নিচে যেটা আছে সেটা হচ্ছে ভারত মহাসাগর। এটা ভারত মহাসাগর কিন্তু 5টা, তাহলে কয়টা গেল বলো? এই একটা গেল, দেখো এটা কি সাগর সবাই বলো? প্রশান্ত। প্রশান্ত মহাসাগর। আচ্ছা আমি মাউসটা একটু ইয়া করি, জানো অনেকে হয়তো বুঝতে পারছো না, মাউসের এই বাটনটা চেঞ্জ করি একটু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু বড় করে দিই। আচ্ছা এই বেশি বড় হয়ে গেল না? আচ্ছা থাক। এই যে একটু দেখো, এবার মাউস কি বড় দেখা যায় না বলো? জি ভাই, বল। দেখতে পাচ্ছ? এইদিকে দেখো, এখন যদি বলে এই যে প্রশান্ত মহাসাগরের, দেখো এই এই সাইডটা হচ্ছে এশিয়া মহাদেশ, আর এই সাইডটা হচ্ছে উত্তর আমেরিকা, আর এই সাইডটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর এই জায়গায় হচ্ছে অস্ট্রেলিয়া, আর এটা হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে এই প্রশান্ত মহাসাগর দেখো কয়টা, আর এই নিচে যেটা আছে একটু দেখাই, নিচে যেখানে আছে, নিচে কিন্তু আবার ভাই এই যে দেশ দেখতেছো এই নিচে, এটা কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশ। সারা বছরই কি থাকে বলো? বরফে আচ্ছাদিত থাকে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এইদিকে দেখো, এই যে জাপান কিন্তু দেখো, এখান থেকে যখন এই পাশে যাওয়া যাবে প্রথম দেশই হচ্ছে পরে জাপান। এই জন্যে দেখো যখন সূর্য ওঠে এশিয়া মহাদেশের সর্বপ্রথম কিন্তু জাপান, এরা সূর্য দেখতে পায়। এই জন্য বলা হয় জাপানকে সূর্যোদয়ের দেশ। কি দেশ? সূর্যোদয়ের দেশ জাপান। এবং নিশীথী সূর্যের দেশ বলা হয় কোরিয়াকে। একটু পরেই দেখো কোরিয়া আছে, এই জায়গায় কোরিয়া, এই যে এই দুইটা হচ্ছে উত্তর কোরিয়া, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। এই সূর্য সকালে মনোরম পরিবেশ দেখা যায় না, যে একটু করে আলো আসতেছে, লাল আভা সুন্দর, এখানে বলা হয় নিশীথ সূর্যের দেশ। মানে সুন্দর আবহাওয়া দেখতে পাই আর কি, সর্বপ্রথম এর কাছে ভালো লাগে আর কি।
এখানে যখন সূর্য উঠতেছে এই অবস্থা। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে উপসাগর, এটা কি বলতো মহাসাগর প্রশান্ত। এবারে আছে এটা কি বলতো, এই যে ইন্ডিয়ার নিচে যেটা আছে এটা ভারত মহাসাগর। ভারত মহাসাগর। এবার আসি দেখো, একটু এগুলা লাগবে ভাই, অনেকে হয়তো মনে করতেছে ভাই এগুলা কি কাজ, একটু দেখাচ্ছি। এটা এটা উত্তর আটলান্টিক মহাসাগর। এই জায়গায় যায় কিন্তু টাইটানিক ডুবে যায়, এই জায়গায় ডুবে, এই আর তীর চিহ্ন যেখানে আছে। আর এটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। দেখো উত্তর আটলান্টিক মহাসাগরের বৈশিষ্ট্য কি, এপারে আছে এগুলো ইউরোপ, আর এটা আফ্রিকা। পূর্ব সাইডে আছে ইউরোপ আফ্রিকা, আর দেখো ভাই পশ্চিম সাইডে আছে উত্তর আমেরিকা আর কি বলতো দক্ষিণ আমেরিকা। তাহলে আমরা অলরেডি দূরে দেখছি যে এটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে কি বলতো দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তাহলে কয়টা হলো, 4টা মহাসাগর দেখলাম। এই যে এটাই কিন্তু প্রশান্ত মহাসাগর। এবারে এটাই, এটা ভারত মহাসাগর। এটা কি মহাসাগর বলো, উত্তর আটলান্টিক মহাসাগর। এটা কি মহাসাগর ভাই, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এবার দেখো তো ভাই, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ না, এই যে উপরে, হ্যাঁ এটা আর্কটিক ওশান, মানে এদিকে দেখো তোমাদের যদি বলি ওটা হচ্ছে এই যে তোমাদের কিন্তু সুন্দর করে দেওয়া আছে, এটা প্রশান্ত মহাসাগর। কি মহাসাগর, প্রশান্ত, ইংলিশে বলা হয় প্যাসিফিক ওশান। তাহলে দেখো তো এই আকৃতি কি বলেছে বলতো, বৃহদাকার ত্রিভুজের মতো বলেনি ম্যাপে? দেখো আগে এটা শেষ করি, একে একে এদিকে দেখো, বৃহদাকার ত্রিভুজের মতো। কার মতো, এই আমি দেখাচ্ছি এখন, দেখো এই যে, ঠিক আছে, এটা কি সাগর, প্রশান্ত মহাসাগর। তো বৃহদাকার ত্রিভুজের মতো কেমন হলো, বুঝে গেছে? এখন তো দাগাতে পারছে না, এইদিকে দেখো, এই মনে করো এই ত্রিভুজ এখানে ধরো, এই যে এখানে, এই এখান থেকে এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে, এখান থেকে এখানে গেছে, আর এখান থেকে এখানে আসছে। এই জন্য একে বলা হয় বৃহদাকার কিসের মতো বলো তো ভাই, ত্রিভুজের মতো। কোন মহাসাগর, প্রশান্ত। গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ কোথায় দেখাবো, এদিকে দেখো, এই যে মারিয়ানা ট্রেঞ্চ দেখো, দেখছো, দেখা যায় সবাই? দেখতে পাচ্ছ? এই প্রশান্ত মহাসাগর, হ্যাঁ এই প্রশান্ত মহাসাগরের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে গভীরতম স্থান এবং পৃথিবীর সবচেয়ে গভীর স্থান এটা, এই জায়গায়। আর উচ্চতম স্থান আছে এই জায়গায়, যেখানে এই নেপালে মাউন্ট এভারেস্ট। আর সবচেয়ে উচ্চতম স্থান হচ্ছে যে নেপালে মাউন্ট এভারেস্ট। আর এই ঠিক এখানেই আসে দেখো সবচেয়ে গভীরতম স্থান। তাহলে গভীরতম স্থান কোথায় আছে বলো তো, কোন সাগরে, প্রশান্ত মহাসাগর। ইংলিশে কি বলা হয়, প্যাসিফিক ওশান। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন দেখো তো ভাই, মহাসাগরের মধ্যে কতগুলো দেখো গভীরতম স্থান তো আমরা দেখলাম, দেখো মারিয়ানা ট্রেঞ্চ। তাহলে কত গভীরতা দেখিছো, প্রায় 11 কিলোমিটার। কিন্তু পাহাড়ের উচ্চতা ছিল কত বলো, সর্বোচ্চ 8 কিলোমিটার ছিল। কিন্তু ওটা কি ছিল, কি ব্যাপার, তাস্কিরা কি হারাই গেল নাকি? ও আছে ফয়সাল, ছেলে পেলে আসে আর হারাই। তাস্কিরা তুমি কি ক্লিয়ার দেখতে পাচ্ছ সব? জি ভাইয়া দেখতে পাচ্ছি। কথা কি অনেক ধীরে হচ্ছে? না ভাইয়া শোনা যাচ্ছে ভালোভাবে। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু নক দেবা। তাহলে এখন দেখো ভাই, আমরা কি দেখলাম, দেখো পৃথিবীর সবচেয়ে, দেখিছো আল্লাহ কিভাবে সৃষ্টি করছে। উচ্চতম স্থান ছিল কিন্তু 8 কিলোমিটারের মতো, ঠিক আছে, প্রায় 9 কিলোমিটারের মতো। কিন্তু গভীরতম স্থান প্রায় 11 কিলোমিটারের মতো নিষেধ। তাহলে কত গভীর। এখানে দেখো প্রশান্ত মহাসাগরে অনেকগুলো সাগর আছে, বেরিং সাগর, প্রবাল সাগর, জাভা সাগর, দক্ষিণ চীন সাগর, পিত সাগর প্রভৃতি এই সাগর আছে। এগুলা এই সাগর কোনগুলো একটু দেখায়, দক্ষিণ চীন সাগর কোনটা একটু দেখায়, এই যে এই এর মধ্যে আবার এত পুরাই মহাসাগর। এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর, এই যে সাউথ চায়না সি, এই যে দেখা যায় ছোট্ট একটা অংশ, বুঝে গেছে, বুঝতে পারছো? জি ভাইয়া। এটা হচ্ছে দেখো তাসমান সি, মানে এগুলো সাগর, মহাসাগর না, কিন্তু এই মহাসাগর হচ্ছে এটা পুরাটা, বুঝে গেছে। আর এটা কোরাল সি, কোরাল, এখানে প্রচুর, পৃথিবীর সর্ববৃহৎ এখানে কোরাল, মানে
এই জলজ প্রাণীর জাতীয় জিনিস, এখানে কোরাল জমে আর কি, দেখতে মনোরম। নিচে দেখো না অনেক সময় ডিসকভারি যে সুন্দর সুন্দর নিচে গাছপালা এবং ক্লিয়ার পানি একবারে ডুবুরিরা নামছে, ওইগুলাই হচ্ছে আর কি কোরাল। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো এইগুলা হচ্ছে পড়বা। পৃথিবীর দেখো সর্ববৃহৎ দেখো প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। কি বলতো? গ্রেট ব্যারিয়ার রিফ, যা কত কিলোমিটার? 2300 কিলোমিটার। এই প্রবাল দেখো প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে প্রশান্ত মহাসাগরে, এই যে গ্রেট ব্যারিয়ার রিফ, কি বলে তোমাকে দেখালাম, এটা কোথায়? এই যে এই সাইডে, অস্ট্রেলিয়ার এই সাইডে উত্তর পশ্চিম পূর্ব অংশে অবস্থিত এই জায়গায় সবচেয়ে বড় কোরাল অংশ এবং অনেক মনোরম দেখতে আর কি। এবারে চলে যায়, এগুলা একটু পড়ে নিবা। আটলান্টিক মহাসাগর দেখালাম, ভারত মহাসাগর দেখালাম, বুঝা গেছে? দক্ষিণ মহাসাগর দেখালাম, বুঝা গেছে? দক্ষিণ মহাসাগর আর্কটিক আর উত্তর মহাসাগর। তাহলে আমরা দেখলাম এদিকে দেখো, প্রথমে দেখলাম প্রশান্ত, এবার আসি হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা তো দেখালাম দুই পাশে। ভারত মহাসাগর দেখানো শেষ, দক্ষিণ মহাসাগর আর উত্তর মহাসাগর, আর্কটিক একটু দেখাই। তাহলে হচ্ছে এই যে আর্কটিক ওশান, এটা উত্তরে একবার, এই যে রাশিয়া টাশিয়া সবার উত্তরে, আর নিচে আছে একটা আর্কটিক, এই যে হচ্ছে ওই আর্কটিক ওশান। একটা ছিল হচ্ছে দক্ষিণ মহাসাগর আর একটা হচ্ছে উত্তর মহাসাগর। এই দক্ষিণ হচ্ছে যে এগুলাকে বলা হয়, নিচে যেগুলা ছিল, এই নিচে যেগুলা আছে যেগুলাকে বলা হয় সাউদার্ন ওশান এগুলাকে। আর ওই যে উপরে যেগুলা আছে, এই যে রাশিয়ার উপরে এই পৃথিবীর কেন্দ্রে যার গ্রিনল্যান্ড, এই যে এটা বলা হয় আর্কটিক ওশান। এই পাঁচটাই আমাদের হচ্ছে মহাসাগর। আচ্ছা, এগুলা তোমরা একটু দেখে নেবা কোনটা মহাসাগর কি, একটু দেখালাম ম্যাপে কোন মহাসাগরের পাশে কি অবস্থিত। প্রথমে আসি পানামা খাল, একটু দেখো ভাই এই পানামা খাল কেন এত গুরুত্বপূর্ণ। এখন এই পাশ থেকে যদি কেউ মনে করো আমেরিকার এই পাশ থেকে সে এই পাশে যাবে ব্যবসা বাণিজ্য করার জন্য, প্রশ্ন হচ্ছে এগুলা কিন্তু বরফে ঢাকা, এগুলা দিয়ে মনে করো সবসময় জাহাজ চলে না, শীতকালে এগুলা প্রচন্ড পরিমাণ বরফ, এগুলো আইস বেকার দিয়ে ভেঙে যাওয়া যায় না। এখন তুমি যদি এখান থেকে এখানে যাও, কারণ স্থল জলপথে কষ্ট অনেক কম, বাণিজ্য করলে অনেক টাকা সেভ হয়, একসাথে অনেক মালামাল বহন করা যায়। এখানে তোমাকে আসতে হবে কি দেখো, দক্ষিণ আমেরিকা ঘুরে এই জায়গায় আসতে হবে তোমাকে। তাহলে অনেক পথ পাড়ি দিতে হবে, সময়ের ব্যাপার আছে, অনেক সময় লাগে, দেখা যাচ্ছে একদিনের পথ যেতে হবে 1 মাস ধরে। এজন্য করলো কি, এগুলা কিন্তু সব স্থলভূমি। এই যে একটা পানামা নামে দেশ আছে, এই পানামা নামের দেশের এই জায়গায় একটা ছোট্ট যে কৃত্রিম খাল খনন করা হয়, বুঝে গেছে? এই কাজটা শুরু করা হয় কিন্তু ভাই 1981 সালে। এই যে 1981 সালে পানামা খালের কাজ খনন মানে শুরু করে ফ্রান্স, কিন্তু তারা কাজটা কমপ্লিট করতে পারেনি। এই জায়গায় দুর্ঘটনার জন্য অনেক শ্রমিক মারা যায়, সেটা চলে যায়। এরপরে যুক্তরাষ্ট্র এই প্রজেক্টটা নেয়, যুক্তরাষ্ট্র, কারণ এদেরই তো বেশি দরকার। এই জায়গায় খাল কাটার ফলে দেখো তো ভাই, এখান থেকে এখানে যাইতে কোন পথ দিয়ে যাবে বলো তো? এই পথ দিয়ে যাবে না, বলো? হ্যাঁ, তাহলে দেখো তো এই পথ দিয়ে গেলে অনেক পথ লাগতেছে এক জায়গায়, এবং তেল খরচ, সময় সবকিছু বেশি। এই জন্য এই কৃত্রিম খালটা খনন করা হয়। পানামা খাল কিন্তু উত্তর আমেরিকাতেই আছে, পানামা নামের একটা দেশ আছে। ফলে এপারে কিন্তু আটলান্টিক মহাসাগর ছিল। প্রশ্ন আসবে ভাই যে পানামা খাল কোন দুইটি মহাসাগরকে সংযুক্ত করে? তাহলে হবে আটলান্টিক এবং কি প্রশান্ত মহাসাগরকে কিন্তু সংযুক্ত করে। এখন প্রশ্ন হচ্ছে পানামা খাল কোন দুইটি মহাদেশকে বিভক্ত করে? মহাদেশ বললে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে বিভক্ত করে। আর সংযুক্ত যদি বলে কোন দুইটি সাগরকে সংযুক্ত করে? আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। বুঝা গেছে? এই একটু পড়ে নেবা, এগুলা লেখা আছে। এবং দেখো এই 1914 সালে 15 আগস্ট এটি প্রথম জাহাজ চলাচলের জন্য, দেখো যুক্তরাষ্ট্র কিন্তু শুরু করে খাল খনন করা 1904 সালে, কাজটা শেষ করে 10 বছর লাগছে করতে, এটা চালু করতে চালু করা হয়। এবং যে কোনো দেশের নিয়ম হচ্ছে, আন্তর্জাতিক রুল হচ্ছে 99-এর জন্য কোনো কিছু লিজ হয়, এটা কিন্তু পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। তাই
100 বছর পরে, ওই 99 বছর পর যুক্তরাষ্ট্র খালটি পানামার নিকট হস্তান্তর করে। বর্তমানে কিন্তু এই পানামা প্রজাতন্ত্র ওটা নিয়ন্ত্রণ করে আর কি। এরপরে আসি দেখো ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের কোনটা আমি একটু দেখাই, ফ্লোরিডা এদিকে দেখো, এই যে এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র, একটু বড় করি, মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেট। আর এটা হচ্ছে কিউবা। কিউবা কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র, এটা কিউবা, ঠিক আছে। আর এটা হচ্ছে তো জানো পুঁজিবাদী রাষ্ট্র। এই পথ দিয়ে তোমাকে মনে করো এই দিক দিয়ে যাইতে হবে, গল্ফ অফ মেক্সিকো। এই যে গল্ফ কি বলে বললাম না, যে গল্ফের চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত হয়। এই মনে হবে একটু ফাঁকা ফাঁকা থাকে কিন্তু, আর কি বলেছিলাম, বে যদি বলে এই বড় একটা ফাঁকা থাকবে, বোঝা গেছে। এই গল্ফ, এটা কিন্তু মেক্সিকো উপসাগর। এই যে এটা হচ্ছে ফ্লোরিডা, এই যে এতটুকু, এটা কিন্তু একটা যুক্তরাষ্ট্রের স্টেট, মানে অংশ, একটা রাজ্য। আর এটা হচ্ছে কিউবা, এটা কিন্তু অন্য দেশ, কিউবার রাজধানী হাভানা। এদিক দিয়ে যে যাওয়া হয় সেটাই হচ্ছে তোমার বলছে, বোঝা গেছে, ফ্লোরিডা প্রণালী। প্রণালী মানে হচ্ছে এক মহাসাগরকে অন্য মহাসাগর যে সরু পথ দ্বারা, জলপথ দ্বারা যুক্ত করা হয় তাকেই বলা হয় প্রণালী। বুঝা গেল? প্রণালী কি বুঝিছো? আমি আবার বলতেছি, প্রণালী মানে হচ্ছে এক সাগরকে আর একটা সাগর ছোট যে জলপথ দ্বারা, এই যে জলপথ দ্বারা যে সংযুক্ত করা হয়, যে জলপথ দ্বারা সংযুক্ত করে, যেমন মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে এই পাঁচ দ্বারা যুক্ত করেছে, এটাই হচ্ছে প্রণালী। একদিক আছে যুক্তরাষ্ট্র আর একদিক আছে কিউবা। তাহলে এখন দেখো প্রশ্ন হচ্ছে, ফ্লোরিডা প্রণালী সংযুক্ত করেছে কাকে বলো তো? মেক্সিকো সাগর, হ্যাঁ আটলান্টিক মহাসাগর এবং মেক্সিকো, কিন্তু আলাদা করছে কাকে বলো? কোন দুটা দেশকে? যুক্তরাষ্ট্র এবং কিউবাকে আলাদা করছে, এই আর কি। এরপরে আসি আটলান্টিক মহাসাগর। কিছুক্ষণ আগে বলছিলাম এটা কিন্তু উত্তর সাগর, এটা মহাসাগর না কিন্তু। আটলান্টিক মহাসাগর কোথায় ছিল? একটু চলে যায় আমরা ম্যাপে, এই যে আটলান্টিক মহাসাগর, এইদিকে দেখো, এটাই হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা উত্তর আটলান্টিক, এটা দক্ষিণ আটলান্টিক বলা হয় আর কি। এই আটলান্টিক মহাসাগর একদিকে আছে আমেরিকা, এটা কানাডা, এটা মেক্সিকো, আর একদিকে আছে এটা দেখো, এটা হচ্ছে লন্ডন শহর, এখানে অবস্থা, এটা ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, ইউকে, এটা আয়ারল্যান্ড, এটা আফ্রিকা মহাদেশ, এটা স্পেন। আর এটা হচ্ছে গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডের মালিকানা কিন্তু ডেনমার্ক, এই ডেনমার্কের মালিকানা আছে গ্রিনল্যান্ড। আর এটা হচ্ছে আইসল্যান্ড। তাহলে একদিকে ইউরোপ মহাদেশ, একদিকে কি মহাদেশ? আফ্রিকা, আর অন্যদিকে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ। বুঝা গেল? তাহলে এই দুইটা মহাদেশকে আলাদা করেছে কে বলতো? এই চারটা মহাদেশ কে ভাবে? তাহলে আটলান্টিক মহাসাগর। বোঝা গেছে? এবার পড়াতে আসি। এবার দেখো, এই যে এটা কিন্তু ভাই আবার যেটা দিচ্ছে, এটা কিন্তু উত্তর সাগর, এমনিতে এটা মহাসাগর না। এই উত্তর সাগরটা কোথায়? যে ম্যাপে যায়, এই যে উত্তর সাগর, এই যে এতটুকু অংশ দেখতে পাচ্ছ ছোট, আমি একটু জুম করি, এই যে উত্তর সাগর, এই যে নর্থ সি। নর্থ সিতে কি কি আছে এদিকে দেখো, এটা কিন্তু ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম, বুঝা গেছে? ইউনাইটেড কিংডম হয় চারটা দেশ মিলে। এখানে আছে নরওয়ে, এখানে আছে নেদারল্যান্ড, এই যে এটা, ঠিক আছে। এবার দেখো উত্তর সাগর, এখানে ডেনমার্ক বললাম, এখানে জার্মানি, এখানে নেদারল্যান্ড, এখানে যুক্তরাজ্য, এগুলো আছে আর কি। আর এখানে আছে বাল্টিক সাগর, পরে আসতেছি। আটলান্টিক মহাসাগরে যাই। তাহলে এবার দেখো উত্তর সাগরের তীরবর্তী দেখো উল্লেখযোগ্য সমুদ্র বন্দর হচ্ছে আন্টওয়ার্প, এগুলো মনে রাখবে, যে বেলজিয়ামে আছে, এই যে আন্টওয়ার্প লাল লাল দাগ দেওয়া আছে। জার্মানির এই যে হামবুর্গ, তারপর হচ্ছে রটারডাম, নেদারল্যান্ড, এইদিকে দেখো, এগুলো হচ্ছে বন্দর, বড় বড় বন্দর আর কি। ইংলিশ চ্যানেল ও ডোভার প্রণালী একটু দেখায় ভাই, ইংলিশ চ্যানেলটা কি? এইদিকে দেখো, এটা কিন্তু ভাই, এটা কিন্তু সাগর, এটা উত্তর সাগর, কি বলে দেখালাম না, উত্তর সাগর। আর আটলান্টিক, একটু যাই, যে ম্যাপে যাই দেখো, এটা কিন্তু উত্তর সাগর, এটা উত্তর সাগর। আর এইটা কিন্তু ভাই এই যে আটলান্টিক মহাসাগর। তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু উত্তর সাগর, মহাসাগর না, এটা কিন্তু আটলান্টিক মহাসাগর। তাহলে ভাই তুমি যদি এপার থেকে এবার আসতে চাও, এই যে সরু একটা জলপথ আছে না, দেখা যায়? জি ভাই, দেখা যায়। এই যে সরু জলপথ, এটা হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজধানী লন্ডনে, যেটা হচ্ছে লন্ডন কিন্তু, এই যে এটা লন্ডন, ইংল্যান্ডের রাজধানী, এই যে তীর চিহ্ন যেখানে আছে। আর এটা হচ্ছে ফ্রান্স,
এটা কি ভাই বলো তো? ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিস। এই যে একটা প্রণালী আছে একটু দেখো, কি বলে বললাম, এদিকে দেখো, এটা হচ্ছে ইংলিশ চ্যানেল বলা হয়, আর এটা হচ্ছে ডোভার প্রণালী। প্রণালী কি করে বলো তো? দুইটা সাগরকে সংযুক্ত করে আর দুইটা দেশ বা মহাদেশকে আলাদা করে। কি বললাম? প্রণালী কিছুক্ষণ আগে পড়ালাম। দুইটা সাগর বা মহাসাগরকে সংযুক্ত করে এবং দুইটা দেশকে কি করে? আলাদা করে। আলাদা বুঝা গেছে? তো ডোভার প্রণালী বলা হয়। তাহলে ডোভার প্রণালী কাকে কাকে আলাদা করেছে বলো তো? যুক্তরাজ্য এবং ফ্রান্সকে। কিন্তু কাকে সংযুক্ত করেছে? উত্তর সাগরের সাথে আটলান্টিক মহাসাগর কি করেছে? সংযুক্ত করেছে। এই যে এই দেখো, এই যে উত্তর সাগরের সাথে এই যে ডোভার প্রণালী, এই যে প্রণালী ছোট্ট চিকন পথ, এই উত্তর সাগরের সাথে কাকে সংযুক্ত করেছে? আটলান্টিক মহাসাগর। এবং এইদিকে দেখো, আর পার্থক্য কাকে করছে? ফ্রান্স থেকে কি বলতো? যুক্তরাজ্যকে আলাদা করছে। বুঝা যাচ্ছে তো, তাই না? না পড়া কঠিন লাগছে? এখন এগুলো পড়তে হবে ভাই। দেখো, হ্যাঁ, ইংলিশ চ্যানেল কি করছে দেখো, আটলান্টিক এবং উত্তর মহাসাগরকে কি করছে? সংযুক্ত। তাহলে পৃথক করছে কাকে? ব্রিটেন এবং ফ্রান্সকে। এই ব্রিটেন কি একটু বলি ভাই, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে তোমাদের ঝামেলা বাঁধে, ব্রিটেন আর কিসের মধ্যে ঝামেলা বাঁধে সেটা একটু তোমাদের ক্লিয়ার করে দিই। এদিকে দেখো, ইউকে, ইউনাইটেড কিংডমে 4টা দেশ আছে। কয়টা দেশ? 4টা। এটা হচ্ছে ইংল্যান্ড, এটা ওয়েলস, বুঝা গেছে, এটা স্কটল্যান্ড এবং এটা হচ্ছে উত্তর আয়ারল্যান্ড। এই 4টা দেশকে একসাথে ইউনাইটেড কিংডম বলা হয়, যুক্তরাজ্য। এখানে 3টা দেশ আছে না, এটা ওয়েলস, হ্যাঁ, এই 3টা দেশকে একসাথে বলা হয় ব্রিটেন। এই 3টা দেশের সাথে এরা এদের রাজ্য যখন এটা যোগ করা হয় একসাথে বলা হয় যুক্তরাজ্য। আর এটা কিন্তু ইংল্যান্ড, এই যে এতটুকু। আর এটা হচ্ছে ওয়েলস, আর এটা হচ্ছে স্কটল্যান্ড, আর এটা হচ্ছে উত্তর আয়ারল্যান্ড। এই 4টা কিন্তু রাজ্য আছে। এই 4টা রাজ্যকে একসঙ্গে বলা হয় ইউনাইটেড কিংডম। আর এই যে এই পারের ভূমি বাদ দেখালে, এতটুকু ভূমি না হলে একে বলা হয় হচ্ছে ব্রিটেন। বুঝতে পারছো? তাহলে কি করে বলো? ব্রিটেন এবং ফ্রান্সকে কি করে ইংলিশ চ্যানেল? দেখো, পৃথক করছে, কিন্তু আমি বলছি পৃথক করছে আর সংযুক্ত করছে। উত্তর কি বলতো? আটলান্টিকের সাথে উত্তর সাগরের। এবার ডোভার প্রণালী, ইংলিশ চ্যানেল কিন্তু যেখানে আছে, এই যে চ্যানেল, ওই ডোভার প্রণালীর কাজ ওই একই। ডোভার প্রণালী কি করে বলতো? কাকে কাকে সংযুক্ত করে বলো? এই ইংলিশ চ্যানেল আর হচ্ছে উত্তর সাগরকে সংযুক্ত করবে। আর ওই পার্থক্য তো একই জিনিস। যুক্তরাজ্য আর কি করবে বলতো ভাই? ফ্রান্সকে কি আলাদা করবে। বাঙালি একজন এই ইংলিশ চ্যানেল পাড়ি দেয়, কি করেছিল জানো? এখান থেকে এখানে পাড়ি দেয়, এইখানে চলে আসছিল, সাঁতরায় রেকর্ড করছিল। তার নাম হচ্ছে বজেন দাস, মনে রাখবা। সেটা করছিল হচ্ছে 1958 সালে। এরপর আমরা চলে যাই বাল্টিক সাগর। এখন তোমাদের ম্যাপে দেখাই বাল্টিক সাগর কোথায় আছে। এদিকে দেখো, এই যে আমরা দেখো ম্যাপে ছোট করলাম, এই জায়গায় দেখা যায়, এই জায়গা এখানে, এই যে ছোট্ট একটা সাগরের মতো লাগতেছে না, নীল, বড় করছি, ঠিক আছে? এই যে দেখা যায়, এই দেখো, এটা নর্থ সি ছিল, এটা উত্তর সাগর। আর এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় বাল্টিক সি, বাল্টিক সাগর। বাল্টিক সাগরে কি কি আছে দেখো, এপারে আছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, ঠিক আছে? বাল্টিক সাগর কিন্তু এটা ভাই পড়াচ্ছি, ঠিক আছে? আরো দেশ আছে, এদিকে দেখো, এখানে আসলাম। তাহলে বাল্টিক সাগরে আমি কি বললাম, কি আছে বলতো? এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, জার্মানি, ডেনমার্ক। আবার আমি যাচ্ছি, এদিকে দেখো, এই যে এটা বাল্টিক সাগর, এখানে আছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, এদিকে আছে দেখো সুইডেন, এদিকে আছে ফিনল্যান্ড। এটা কিন্তু রাশিয়ার অংশ ভাই। এই যে একটা ছোট অংশ দেখা যাচ্ছে না, এই যে এতটুক, এটা কিন্তু রাশিয়ার ভূখণ্ড। এখানে কিন্তু এটাও রাশিয়ার নিয়ন্ত্রিত, এটা রাশিয়া, বুঝতে পারছো? এটা রাশিয়া, যে এখান থেকে কিন্তু রাশিয়া, কিন্তু এতটুকু অংশ আবার রাশিয়ার। তাহলে আমরা কি পেলাম? তাহলে এই যে আমরা পাইলাম বাল্টিক সাগর। বাল্টিক সাগরে কয়টা দেশ আছে একটু মনে রাখবা। বাল্টিক সাগরের তীরবর্তী 9টা দেশ আছে। কয়টা দেশ? 9টা। এই অঞ্চলে আছে। কিন্তু বাল্টিক রাষ্ট্র বলা হয় শুধু 3টা রাষ্ট্রকে। কয়টা রাষ্ট্রকে বলা হয়? 3টা। এই জন্য তোমাকে আমি প্রথমে এই 3টাকেই দেখালাম, এই যে হাইলাইট করলাম, এস্তোনিয়া, লাটভিয়া আর কি লিথুনিয়া। হয়ে গেছে? এই আর কি। পৃথিবীর দেখো, বাল্টিক সাগর পৃথিবীর ক্ষুদ্রতম সাগর, এর চেয়ে ছোট সাগর আর নাই। এখানে বাল্টিক সাগরে উল্লেখযোগ্য বন্দর হচ্ছে গুটেনবার্গ।
গুটেনবার্গ মনে হয় নাম শুনিছো? দ্য গুটেনবার্গ অফ টাইপোগ্রাফিক ম্যান, ওই যে গ্লোবাল ভিলেজের জনক হারবার্ট মার্শাল ম্যাকলুহান, দুটা বই লাগে। একটা ছিল দ্য গুটেনবার্গ দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, এটা সুইডেনে অবস্থিত। এবার আসে ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি। ভূমধ্য সাগর কোথায় একটু দেখাই ভাই, ম্যাপে যাচ্ছি আবার, এদিকে দেখো। এপারে আফ্রিকা, এটা সৌদি আরব, এপারে ইউরোপ। এই যে মাঝখানে যেটা দেখা যাচ্ছে না, মাঝখানে যে সাগর, এটাকে বলা হয় ভূমধ্য সাগর। এতটুকু মেডিটেরিয়ান সি। এখন প্রশ্ন হচ্ছে ভূমধ্য মানে ভূমির মধ্যে, দেখো তো ভাই এই সাগরের লক্ষ্য করো, চারিদিকে দেখো ভূমি প্রায়। এটা স্পেন, এটা মরক্কো, এই দেখো তো চারিদিকে মাটি। কি দ্বারা বেষ্টিত বলো তো ভাই? স্থল দ্বারা বেষ্টিত না, এই জন্য এর নাম হচ্ছে কি বলতো, ভূমধ্য সাগর। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমার তো এবারে আটলান্টিক মহাসাগর, তাহলে এখান থেকে এখানে ডুববো কিভাবে ভূমধ্য সাগরে? এই জায়গায় একটা দেখো প্রণালী আছে, বুঝা গেছে? এখানে কি আছে, একটা প্রণালী আছে। এই পারে একটু ভালো করে দেখো, এই দ্বীপ না মরক্কোর সাথে অনেক ইয়ার ঝামেলা আছে, তারপরেও বুঝতে পারছো? এই দিক দিয়ে যে ছোট্ট একটা রাস্তা নাই, এই দিক দিয়ে পানি আছে, দেখো এখানে কিন্তু ইয়ে নাই, এই দিক দিয়ে ঢোকা হয় জাহাজ, সবগুলো এই দিক দিয়ে ঢোকে। জিব্রাল্টার প্রণালী বলা হয় একে। কি বলো তো ভাই? জিব্রাল্টার প্রণালী। তাহলে জিব্রাল্টার প্রণালী কোন দুইটি সাগরকে সংযুক্ত করেছে? একটা হচ্ছে কি বলতো ভূমধ্য সাগর, আর এপারে আছে আটলান্টিক মহাসাগর। কি সাগর? আটলান্টিক মহাসাগর। আলাদা করেছে কাকে? স্পেন এবং মরক্কোকে। এখন যদি প্রশ্ন আসে এই যে জিব্রাল্টার প্রণালী কোন দুইটি মহাদেশকে আলাদা করেছে? উপরে আছে ইউরোপ, নিচে আছে কি আফ্রিকা। এই স্পেন কিন্তু ইউরোপের মধ্যে, আর এই যে এখানে মরক্কো কিন্তু আফ্রিকার মধ্যে। তাহলে জিব্রাল্টার প্রণালী সংযুক্ত করেছে হচ্ছে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে সমুদ্র করছে। দেশ যদি বলি কোন দুইটি দেশকে আলাদা করছে? স্পেন এবং কি হবে মরক্কো। এবং যদি বলি কোন দুইটি মহাদেশকে আলাদা করেছে? উপরের মহাদেশটা ইউরোপ আর নিচের মহাদেশটা কি আফ্রিকা। বুঝা গেল? আচ্ছা, তাহলে ভূমধ্য মহাসাগরের আশেপাশে যতগুলো দেশ আছে দেখো, স্পেন আছে, ফ্রান্স আছে, মোনাকো, ইতালি, ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, আলবেনিয়া, তুরস্ক, গ্রিস, তুরস্ক। একবার করে দেখা দিই কোনটা কোন দেশ। এটা স্পেন, এটা মরক্কো, ঠিক আছে? এটা হচ্ছে আলজেরিয়া, দেখো এটা আলজেরিয়া, ঠিক আছে? এটা লিবিয়া। এপারে আছে এটা স্পেন গেল, এটা হচ্ছে এদিকে দেখো, এটা ফ্রান্স, এটা ইতালি, এটা আলবেনিয়া, এটা হচ্ছে গ্রিস, এটা হচ্ছে তুরস্ক, এটা হচ্ছে সিরিয়া, এটা হচ্ছে মিশর। এইগুলা দেশ আর কি ধারিতে আছে আর কি, চারিদিকে ঘেরা। তাহলে একটু পড়বা। তাহলে ভূমধ্য সাগর, এশিয়ার এই 4টি দেশ, আফ্রিকার এই 5টি দেশ। কারণ আমি বললাম এদিকে দেখো, এই ভূমধ্য সাগরের কিন্তু চারিপাশে 3টা মহাদেশ আছে। কয়টা মহাদেশ? 3টা মহাদেশ। উপরে আছে ইউরোপ, এপারে আছে আফ্রিকা, আর এই সাইডে পূর্ব সাইডে আছে এগুলা কিন্তু তুরস্ক, কিন্তু এশিয়া, তুরস্ক, সিরিয়া, জর্ডান। কিন্তু যদি বলে যে জিব্রাল্টার প্রণালী, তখন হবে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য মহাসাগরকে সংযুক্ত করেছে, আর ইউরোপ মহাদেশ আর আফ্রিকাকে আলাদা করছে, অথবা স্পেন এবং মরক্কোকে কি করছে, মরক্কো এটা আলাদা করছে। হ্যাঁ, বুঝে গেছো আর কি। তো ভূমধ্য সাগরের তীরবর্তী বিভিন্ন বন্দর, এই যে লিবিয়াতে যেটা বিখ্যাত বন্দর সেটা হচ্ছে বেনগাজি, মিশরে পোর্ট সৈয়দ এবং আলেকজান্দ্রিয়া পোর্ট, বিখ্যাত পোর্ট আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া পোর্ট কোথায় একটু দেখায়, এই যে এখানে আলেকজান্দ্রিয়া, এই যে এইখানে আলেকজান্দ্রিয়া, এই যে দেখতে পাচ্ছ আলেকজান্দ্রিয়া পোর্ট, এটা মিশরে অবস্থিত। এই যে এটা মিশরে অবস্থিত। এই পাশে এটা কিন্তু সৌদি আরব, এই যে মক্কা, মদিনা, এবং এটা হচ্ছে লোহিত সাগর। এই লোহিত সাগর এখানে কিন্তু আর একটা কৃত্রিম খাল আছে, এই যে দেখায় তোমাদের, এটা কিন্তু মানব সৃষ্টি সুয়েজ খাল। এই পাশ থেকে কিন্তু দেখো, এই ভূমধ্য সাগর থেকে কিন্তু আগে এখানে আসা সম্ভব ছিল না লোহিতর সাগরে। তো বাণিজ্যের অনেক ঘাটতি হয়ে যেত, কারণ এই কোন দিক দিয়ে ঘুরে আসা লাগতো জানো? এই দিক দিয়ে, নিচ দিয়ে, এই দিক দিয়ে এখানে ঘুরে আসা লাগতো। কিন্তু এই এতটুকু অংশ কাটার ফলে সরাসরি এই দেশগুলো থেকে জাহাজ এদিকে ঢুকে এইদিকে ভারতীয় উপমহাদেশে আসে। এই জন্য এখানে যেটা করা হয়েছে, সুয়েজ খাল খনন করা হয়েছে। এই যে সুয়েজ খাল দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা দেখা যায় নীল দাগ, এই যে নীল দাগ, এটা হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল সংযুক্ত করছে তাহলে কাকে কাকে?
ভূমধ্য সাগর এবং লোহিত সাগর কি, বুঝতে পারছো? এই লোহিত সাগরের মধ্যে আবার দেখো, এটা পুরো লোহিত সাগর। আমি বলেছি যে সাগরের 3 দিকে স্থল, একদিকে জল, সেটা কি বলা হয় কি উপসাগর। এটা সুয়েজ উপসাগর। আর এটা হচ্ছে এইদিকে দেখো আকাবা উপসাগর। আকাবা এটা হচ্ছে জর্ডান এবং সৌদি আরবে অবস্থিত। পড়ে নিচ্ছে, এগুলো পড়া আছে ভাই, এগুলো একটু পড়ে নিও। আটলান্টিক মহাসাগর গেল, যে ভূমধ্য মহাসাগর পড়ালাম, কার নিচে কি সেটা দেখালাম, একটু তোমরা হচ্ছে একটু পড়ে নিও। জিব্রাল্টার প্রণালী পড়ালাম, বুঝে গেছে? কাকে কাকে সংযুক্ত করে পড়ালাম না? উত্তর আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য সাগরকে সংযুক্ত করে। আর আলাদা করে যদি দেশ বলে স্পেন আর মরক্কোকে, আর যদি মহাদেশ বলে ইউরোপ আর কি আফ্রিকা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে দেখো বসফরাস এবং দারদানিস প্রণালী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এটা অনেকে মানে বুঝতে পারে না যে এটা কোথায়, একটু দেখায়। এটা হচ্ছে কিন্তু ভাই, এটা হচ্ছে গ্রিস, হ্যাঁ, আর এটা হচ্ছে কিন্তু তুরস্ক। তুরস্ক হচ্ছে এইদিকে দেখো, আমি যে দাগ দিলাম এই তুরস্কে যে মাঝখানে আমি যে দাগ দিলাম, এই এপারের অংশ হচ্ছে দেখো তুরস্ক এমন একটা রাষ্ট্র, এপারের অংশ পড়ছে এশিয়ার মধ্যে, আর এই যে দুইটা এই দাগ দিলাম দাগের ওপারে এই অল্প একটু অংশ পড়ছে ইউরোপের মধ্যে। এই জন্যে তুরস্ককে বলা হয় আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। 2 মহাদেশ মেলাই দেশ আছে, কিছু অংশ পড়ছে ইউরোপের মধ্যে, কিছু অংশ পড়ছে এশিয়ার মধ্যে। এই জন্য বলা হয় তুরস্ককে কি বলো তো ভাই? আন্তঃমহাদেশীয়। আন্তঃমহাদেশীয় মনে থাকবে রাষ্ট্র, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আচ্ছা, তাহলে এখন দেখো ভাই, আমি এই যে ম্যাপে যাই, দেখো এবার হচ্ছে মর্মর সাগর, ছোট সাগর, এই নাম ছোট্ট যে সাগর দেখতেছো মর্মর। এবারে কৃষ্ণ সাগর, আর এবারে আছে ইজিয়ান সাগর। ভূমধ্য সাগরের চেয়ে এগুলো কিন্তু ছোট। ইজিয়ান সাগর একটু দেয়, এদিকে দেখো, এই যে আমরা গেলাম, দেখো কোথায় যাচ্ছে, এটা ভূমধ্য সাগর, এটা কিন্তু তুরস্ক, এটা ব্ল্যাক সি মানে কৃষ্ণ সাগর। আর এই যে এখানে বলা হয় যে দেখো এটা ইজিয়ান সাগর। কি সাগর? ইজিয়ান। আর এটা মর্মর সাগর, মর্মর সি, এটা ইস্তাম্বুল। এতটুকু অংশ কোথায় বললাম বলো তো ভাই? এই যে তুরস্কের, বলো এই এতটুকু অংশ, এই যে এপারের অংশটা ইউরোপের মধ্যে আর এপারের অংশটা এশিয়ার মধ্যে। এই জন্যে তুরস্ককে বলা হয় কি বলো? আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। তুমি ছাড়ার কেউ আছে? এই সুমাইয়া, কি অবস্থা? শুনতে পাচ্ছ? তোমরা 3 জন? আমি এই ছেলেবেলে সামনে জেনে যাই ধরবো, এই অনলাইনে যদি না থাকে জরিমানার ব্যবস্থা করতে। ভাই আমার বাড়িতে অনেক মিস্ত্রি আসছে তো, অনেক সাউন্ড হচ্ছে, তাই অফ করে রাখছি। ও আচ্ছা, না সমস্যা নেই, অফ করে রাখো, মাঝে মধ্যে নক দিলে অন করো। তাহলে সি অফ মর্মর, মর্মর সাগর না ভাই? একটু বড় করে দেখাচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে ইস্তাম্বুল শহর, সেই বিখ্যাত। আর ইস্তাম্বুলের পূর্ব নাম ছিল কনস্ট্যান্টিনোপল, আর একটা নাম ছিল আর বাইজেন্টাইন। কি বলো তো ভাই? বাইজেন্টাইন। এখন দেখো ভাই, এটা কিন্তু একটু ভালো করে দেখো, এটা কিন্তু কৃষ্ণ সাগর। এটা কি সাগর বলো? এটা হচ্ছে ভূমধ্য সাগর। এইটা কিন্তু মর্মর সাগর, মর্মরে যেটা, এইটা কি সাগর দেখো? এটা ইজিয়ান সাগর, ইজিয়ান। বুঝতে পারছো? ইজিয়ান এপার পার হলে, ইজিয়ান সাগর পার হলে যে নিচে যেটা আছে এই ইজিয়ান সাগর, এই যে এতটুক এপারে পার হলে এগুলা কিন্তু ভূমধ্য সাগর। তাহলে এখানে 2টা প্রণালী আছে, কেন বলো তো? কয়টা সাগর আছে? 1টা 2টা 3টা পাশাপাশি, ইজিয়ান, মর্মর, আর এটা হচ্ছে কি সাগর? কৃষ্ণ সাগর। এবার দেখো তো, তুমি এই সাগর থেকে যদি এই সাগরে যেতে চাও, মর্মর সাগর থেকে, একটাই পথ আছে, দেখিছো? এই যে লক্ষ্য করছো একটা পথ, ইস্তাম্বুল শহর। ইস্তাম্বুল কিন্তু এই 2 পাশেই আছে, এপারেও আছে এপারেও আছে। তাহলে এটা ব্ল্যাক সি, এটা কৃষ্ণ সাগর, আর এটা হচ্ছে কি সাগর? এবারে আছে এটা বলো, মর্মর সাগর। মর্মর সাগর। এর উপরে যে ইস্তাম্বুল, বিখ্যাত শহর ইস্তাম্বুল, প্রাচীন শহর। এই যে পাশ একটা দেখতে পাচ্ছ, এই যে পানির একদিক দিয়েই খালি জাহাজ যাবে, এই দিক দিয়ে আসতেই হবে, একেই বলা হয়। তাহলে কি বলো তো ভাই? বলো, এটা বসফরাস প্রণালী। কি প্রণালী? বসফরাস প্রণালী। কোন 2টি মহাসাগরকে সংযুক্ত করেছে? মর্মর সাগর আর কৃষ্ণ সাগর, ঠিক আছে? তেমনি যদি ম্যাপে আসি একটু দেখো, এই যে এখানে গেলাম,
এই যে মরমর সাগর পার হয়ে এবার আসলাম। দেখো এপারে আছে, দেখো ইজিয়ান সাগর, আর এপারে আছে মরমর সাগর। এখন যদি পাস হতে যাই, এই এই একটাই রাস্তা না, এই যে একটা, বুঝা গেছে? বুঝতে পারছো? এই যে একটা জলরাশি, এই যে এটাকে বলা হয় কি বলো তো ভাই? এটাকে বলা হয় হচ্ছে দার্ডেনিস প্রণালী। কি প্রণালী? দার্ডেনিস প্রণালী। কোন দুটি সাগরকে সংযুক্ত করে বলো? মরমর সাগর আর ইজিয়ান সাগর। আর বসফরাস প্রণালী? বসফরাস প্রণালী কৃষ্ণ সাগর। সাগর আর কৃষ্ণ সাগর। হ্যাঁ, বুঝতে পারছো। এখন দেখো এই যে একটু এটা পড়ে নিব আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এটা কি করে আসলো? এশিয়া আর ইউরোপকে কেন দুই ভাগে বিভক্ত করলো? এখন আগেই বলেছি তোমার ভাই, দেখো আমি বলছি তখন কিন্তু দাগ দিছিলাম যে এই যে একটা দাগ দিছিলাম, এই তুরস্ক হচ্ছে এমন একটা দেশ, এই যে এপারের এই অংশটা ইউরোপের মধ্যে পড়ছে, আর এপারে পড়ছে কিসের মধ্যে? এশিয়া। তাহলে এই দুইটা পাশ তাহলে কাকে কাকে আলাদা করবে বলো? এশিয়া আর ইউরোপকে। হ্যাঁ, বুঝেছো? আচ্ছা, একটু দেখালাম না, মনে করে নেবে। এবার আসি এইদিকে। দেখো মজার বিষয় হচ্ছে, ধরো ব্রিটিশরা যখন ছিল, একটা কথার কথা, তোমার কি হইতো? এইদিকে দেখো, আমি যদি আগে তো সব জলপথে, আগে উড়োজাহাজ তো ছিল না, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাইতে হতো কি পথে বলো? জলপথে। জলপথে। এখন এই এদিকে দেখো, এটা কিন্তু ভাই এই যে ইংল্যান্ড, এইখান থেকে তোমার যদি ইন্ডিয়াতে আসতে হয় কোন দিক দিয়ে আসতে হবে জানো? এদিকে দেখো, এখান থেকে যাইতে হবে এই দিক থেকে, কারণ এদিক রাস্তা ছিল না, এদিক স্থলপথ। এখান থেকে যাইতে হবে তোমার এই দিক দিয়ে, এর নিচ দিয়ে, এটা উত্তমাশা অন্তরীপ, এই আফ্রিকার দক্ষিণে বলা হয়। এই দিক দিয়ে ঘুরে মাদাগাস্কার দিয়ে এই দিক দিয়ে এখানে আসতে হবে। তাহলে অনেক পথ না? এখন এই সমস্যা সমাধান করার জন্য দেখলো সবাই যে আর এখানে যদি একটু জলপথ ঘোরা করা যায়, তৈরি করা যায়, তাহলে কি করা যাবে? এখান থেকে এই যে স্পেনের এই পাশ দিয়ে, বুঝে গেছে? এটা কি প্রণালী ছিল বলতো? স্পেন আর মরক্কোর মধ্যে, মনে আছে? বসফরাস প্রণালী। কি প্রণালী? বসফরাস বলতেছি, জিব্রাল্টার, সরি। এই জিব্রাল্টার প্রণালী দিয়ে কি করবে বলো তো ভাই? এই দিক দিয়ে ঢুকে এই যে সুয়েজ খাল দিয়ে এই দিক দিয়ে বের হয়ে যায়, ভারতে চলে আসবে। তাহলে অনেক পথ বেঁচে গেল না? জলপথ, এবং তাড়াতাড়ি আসা যাবে, তাই না? এদিকে দেখো একটা চিত্র দেখা আছে, লাল চিত্রটা একটু দেখো, লক্ষ্য করো। আগে যদি আসতে হইতো, এটা ছোট করলাম একটু, আগে আসতে হলে কি করা লাগে? এদিকে দেখো, এই যে লন্ডন থেকে আসতে হলে এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়, এর নিচ দিয়ে এখানে আসতে হবে, ভারতের কলিকট বন্দর। কিন্তু এখন যদি সুয়েজ খাল ফোটার পরে যাদের সুয়েজ খাল দ্রুত গতিতে চলে আসা যাবে না, রাস্তা কি শর্ট হয়ে গেল না? বুঝতে পারছো? মজার বিষয় হচ্ছে এই সুয়েজ খাল এখনো বিশ্বের প্রায় 10% মতো বাণিজ্য এখন সুয়েজ খাল দেওয়া হয়। এখানে যদি এখনো বন্ধ হয়ে যায়, কয়েকদিন আগে তো বন্ধ হয়ে গেছিল, ওই যে ভারতের জাহাজ আটকায়, প্রায় দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়ে যাবে। এশিয়ার ইউরোপের মধ্যে যেগুলো দ্রব্য আদান প্রদান হয় প্রয়োজনীয়, এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? তাহলে সুয়েজ খাল আর সিনাই উপদ্বীপ কোনটা জানো? এই সুয়েজ খালের এই যে এখানে দেখাই, এই যে সুয়েজ খাল দেখাই, এদিকে দেখো, এই এটা সৌদি আরব আর এটা মিশর। এটা সৌদি আরব, মিশর, জুম করছি, এটা কায়রো, মিশরের রাজধানী। এটা হচ্ছে সিনাই উপদ্বীপ। এই যে এগুলা দেখতেছো না, এটা সিনাই উপদ্বীপ। ওই যে সূরাতে নাই, সিনিন তুরি সিনিন হাজাল বালাদিল আমিন নাই, আল্লাহ এই সিনাই পর্বতের শপথ খেয়েছে। কিন্তু দেখো এই যে সুন্দর করে, এটা মানুষ সৃষ্টি, কিন্তু এই জন্য কৃত্রিম খাল বলা হয়। কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ কৃত্রিম খাল হচ্ছে সুয়েজ খাল। এই যে এখান থেকে কাটা শুরু করেছে, একবারে এই সাগরের সাথে মিশিয়ে দিছে। এখন এই সাগরের সাথে ওই সাগরে যাওয়া যায় খুব দ্রুত। বুঝতে পারছো? এই সুয়েজ খাল তাহলে কাকে কাকে আলাদা করছে বলো তো? এই পারে এশিয়া মহাদেশ, আর এপারে কি? আফ্রিকা মহাদেশ। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নতে চলে গেলাম। তাহলে সুয়েজ খাল কোন দুইটা সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল ভূমধ্য সাগর, আর এই যে এটা কিন্তু লোহিত সাগর। ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করছে, কিন্তু কাকে আলাদা করছে? আফ্রিকা এবং বলো এশিয়া।
একটু এটা পড়ে নেবা পারবা যে সুয়েজ খাল কত সালে খনন করা হয়, সুয়েজ খাল কোন বছর চালু করা হয়। এটা 1859 সালে চালু করা হয়। সুয়েজ খাল করতে প্রায় 10 বছর লাগছে। এটা করছে মানে এরা তৈরি করছে ফ্রান্সেরা প্রায়। এবার আরব সাগর আসি। কি সাগর? আরব। এই নিচে কিন্তু এগুলো এর দেখো বাংলাদেশ, এই সাগরের নাম তো জানো, বঙ্গোপসাগর। উপসাগর কেন বলো তো? তিন দিকে মাটি বা স্থল আর একদিকে জল। এই উপসাগর হতে হলে অবশ্যই তিন দিকে স্থল থাকতে হবে আর একদিকে কি থাকতে হবে? জল। এই অনেকে আবার মনে করে যে ভাই মালদ্বীপ কোথায় অবস্থিত? মালদ্বীপ কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত না, বঙ্গোপসাগরে না, মালদ্বীপ কিন্তু আরব সাগরে অবস্থিত। ঠিক আছে, এটা অনেকে ভুল করে ফেলে। তাহলে এখন দেখো তো এই আরব সাগরের তীরে কি কি অবস্থিত? ওমান, ইয়েমেন, সোমালিয়া, পাকিস্তান, ভারত এবং কি বলতো মালদ্বীপ। বুঝা গেছে? এগুলো একটু পড়বা। পারস্য উপসাগর, তাহলে পারস্য উপসাগর কোনটা? আমি বলেছিলাম এখানে দেখা যায় এই যে পারস্য উপসাগর এতটুকু। ঠিক আছে, পারস্য উপসাগর। আচ্ছা, পারস্য পার্সিয়ান গল্ফ বলা হয় কেন আমি আগেই বলেছি ভাই। যা যে সাগরের মনে হবে চারিদিকে স্থল বেষ্টিত সেটা হবে গল্ফ। আর যদি বে বলে, বে, বুঝা গেছে? বে বললে কি হবে বলতো? চারিদিকে স্থল হবে কিন্তু একদিকে যে জলপথ হবে কিন্তু বড় জলপথ। এ আর কি। এই যে পারস্য উপসাগর, পারস্য উপসাগরে দুইটা ভালো ভালো বন্দর আছে। বন্দর আব্বাস, এই দুবাই শহর, বিখ্যাত দুবাই শহরে পারস্য উপসাগরে অবস্থিত। এবার গেল লোহিত সাগর, এই বাবেল মানদেব, এটা একটু পড়াতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় খালি আসে। আর এই যে এই হরমুজ প্রণালী আরও বেশি বেশি ইম্পর্টেন্ট। হরমুজ প্রণালী দেখাই, দেখো এই বিশ্বের যত তেল উৎপাদন হয় প্রায় এই জায়গাগুলো থেকে, এই যে এতটুক জায়গা থেকে প্রায় 60 থেকে 70% তেল আসে। এই সব জাহাজগুলো এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে বের হতে হবে, হরমুজ প্রণালী দিয়ে বের হতে হয়। আর এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে হচ্ছে ইরান। এটি যদি একবার আটকে দেয়, 1 মাস যদি বন্ধ থাকে, তেল মনে করো ওই এখন পেট্রোল আছে মনে করো 120 টাকা লিটার, ওই পেট্রোল 300 টাকা লিটার লাগবে। তাহলে সারা বিশ্বের একটা অস্থিরতা দেখা দেবে সব কিছুর। এই জন্য এই হরমুজ প্রণালী এত ইম্পর্টেন্ট। আর তাহলে হরমুজ প্রণালী কাকে কাকে সংযুক্ত করে? পারস্য উপসাগর আর কি ওমান সাগর, এটা ওমান সাগর। আর আলাদা করে ইরান আর সংযুক্ত আরব আমিরাতকে আলাদা করে। আর বাবেল মানদেব এই জায়গায় অবস্থিত, ইয়েমেনে অবস্থিত। কিন্তু লোহিত সাগর আর এডেন সাগরকে সংযুক্ত করে। আর আরব বা ইয়েমেন এবং হচ্ছে যে দেখো এটা এশিয়া মহাদেশ আর এটা আফ্রিকা মহাদেশকে কিন্তু কি করে? আলাদা করে। হরমুজ প্রণালী দেখিছো? এই যে এই এতটুকু জায়গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। হরমুজ প্রণালী আছে কিন্তু এবার ইরান, কি বলেই দেখালাম, কারণ ম্যাক্সিমাম তেল এখান থেকে আসে, সবগুলো তেলের জাহাজের দিক দিয়ে যায়। তাহলে দেখো হরমুজ প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে বলো? এপারে পারস্য সাগর আর এপারে কি সাগর? ওমান সাগর। পৃথক পৃথক করেছে কি দেখো? এপারে ইরান আর এপারে সংযুক্ত আরব আমিরাত। এই অনেকে আবার দুবাই মানে দেশ মনে করো ভাই, সংযুক্ত আরব আমিরাতের একটা শহর হচ্ছে, একটা বন্দর হচ্ছে দুবাই। আর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী কিন্তু হচ্ছে কি জানো? আবুধাবি। আর রাজধানী হচ্ছে আবুধাবি সংযুক্ত আরব আমিরাতের। আর এর একটা বড় শহর হচ্ছে দুবাই। দুবাই কিন্তু দেশ না, এই সংযুক্ত আরব আমিরাতের একটা শহর। আর বাবেল মানদেব কি বলে পড়ালাম? কোন সাগরকে বলতো সংযুক্ত করে? বাবেল মানদেব, লোহিত সাগর আর কি এডেন। আলাদা করে যদি মহাদেশ বলি, এশিয়া মহাদেশ আর কোন মহাদেশ? আফ্রিকার দেশ বললে ইয়েমেন আর এই যে জিবুতি বা এরিত্রিয়া যেগুলো বলো, এই যে হর্ন অফ আফ্রিকা। এই বোরিং লাগছে নাকি? অনেক বোরিং লাগলে বইলো না ভাইয়া, চিত্র দেখাচ্ছি তো পড়তে সুবিধা হবে। এবার দেখো ভারত আর শ্রীলঙ্কার, এই যে এখানে যদি যাই, এই যে দেখতে পাচ্ছ এটা ভারত আর এটা কি শ্রীলঙ্কা না? দেখা যায় এই যে এটা কিন্তু বাংলাদেশ। এই যে ভারত আর শ্রীলঙ্কা নিচে দেখা যায়, দেখতে পাচ্ছ? উপরে ভারত আর এর নিচে এটা কি বলতো? শ্রীলঙ্কা। আর প্রশ্ন হচ্ছে এদিকে দেখো ভারত এবং শ্রীলঙ্কা, এপারে আরব সাগর তো দেখলাই, আর এপারে তো বঙ্গোপসাগর জানোই তো আমাদের।
চারি উপরে বাংলাদেশ আছে। আর এটা হচ্ছে মান্নার উপসাগর, নায়ক মান্না না কিন্তু, এটা যে মান্নার দ্বীপ, এই দ্বীপের নাম সে অনুসারে নাম হচ্ছে মান্নার উপসাগর। আর এটা হচ্ছে লাক্ষা উপসাগর, এই লাক্ষাদ্বীপ আছে এখানে ভারতের, ওটা লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই, পক প্রণালী কোন দুইটি সাগরকে সংযুক্ত করে? বঙ্গোপসাগর এবং কি বলতো আরব সাগর, যদি বড় পরিসরে বলি, বুঝা গেছে? বা লাক্ষা সাগর এবং কি বঙ্গোপসাগর কোন দুইটি দেশকে আলাদা করে? পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করে। এই একটু পড়ে নেবা আর কি। এবার আসি, আমরা তো জানি বঙ্গোপসাগর কোথায় আছে বলো, বাংলাদেশের নিচে আছে না? এটা বঙ্গোপসাগর, এই যে বঙ্গোপসাগর, এদিকে আছে শ্রীলঙ্কা, এদিকে আছে ভারত, এটা বাংলাদেশ, এটা মায়ানমার। আর এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলা কিন্তু ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্র থেকে শাসন করে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের অবস্থা। এদের কোথায় ইয়ে আছে এগুলো একটু পড়ে নেও, এগুলো পারবা। ঠিক আছে? এটা আন্দামান সাগর, এদিকে দেখো, এটা কি বলে দেখালাম, এটা বঙ্গোপসাগর ছিল না এই পারে এতটুক। এই যে একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এটা কিন্তু ভারতের অংশ, কেন্দ্র থেকে শাসন করে। এই পারের এই অংশকে বলা হয় হচ্ছে আন্দামান সাগর। এপারে মায়ানমার, থাইল্যান্ড, এপারে হচ্ছে এটা হচ্ছে এই যে ইন্দোনেশিয়া, এটা কিন্তু মালয়েশিয়া। ঠিক আছে? এটা একটু পড়ে নিও। এই দেখো মালাক্কা প্রণালী, এটা মালাক্কা প্রণালী, এদিকে দেখো ভাই, এটা মালয়েশিয়া। এই মালয়েশিয়া কিন্তু মাঝখানে সমুদ্র, এইটা আর এই যে এইটা মিলে একসাথে হচ্ছে মালয়েশিয়া। এই দুইটা ভূখণ্ড মিলে একসাথে মালয়েশিয়া, মাঝখানে কিন্তু সমুদ্র। আর এগুলা কিন্তু আবার ইন্দোনেশিয়া। ঠিক আছে? এপারে প্রশান্ত মহাসাগর ছিল, এই যে প্রশান্ত মহাসাগর, যদি আমি একটু ভালো করে দেখাই, একটু দেখো, এই যে এটা হচ্ছে ভাই মালয়েশিয়া, মালয়েশিয়া এই পারে, আর এই যে এই পারে এগুলো মালয়েশিয়া, এটা ইন্দোনেশিয়া। এবং এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর, এটা বঙ্গোপসাগর, এটা দক্ষিণ চীন সাগর, এটা আন্দামান সাগর, এটা গলফ অফ থাইল্যান্ড, থাইল্যান্ডের উপসাগর। বুঝতে পারছো? এই যে একটা সরু রাস্তা দেখা যাচ্ছে না, বা এখান থেকে যদি এবারে যাচ্ছে চাই, এই যে জাহাজগুলো সব এই দিক থেকে আসে, চীনের যত জাহাজ সবগুলা এই যে এই দিক থেকে দেখো মলাক্কা প্রণালীতে যায়। এই জন্য যুক্তরাষ্ট্রের চোখ হচ্ছে এই জায়গায়। এখানে যদি আটকানো যায়, চীনকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া সম্ভব। এখন দেখো, তাহলে এই মালাক্কা প্রণালী কাকে কাকে সংযুক্ত করেছে বলো? আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর। ঠিক আছে? আরেকটা আছে দেখো সুন্দ্রা প্রণালী, এটা কাকে কাকে? এটা কিন্তু জাভা সাগর এবং কাকে বলো? ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে, আলাদা করেছে সুমাত্রা দ্বীপ এবং জাভা দ্বীপ। এটা দুটাই ইন্দোনেশিয়ার অংশ। এই সুমাত্রা দ্বীপ এবং এই জাভা দ্বীপে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা অবস্থিত। এটা একটু পড়ে নেবা। এবার আসি বেরিং প্রণালী। এই যে এপারে হচ্ছে এশিয়া মহাদেশ, এপারে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এপারে রাশিয়া, দেশের নাম রাশিয়া, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র আলাস্কার একটা রাজ্য। তাহলে আমরা যদি বলি এই বেরিং প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? উত্তর সাগর আর কি বেরিং সাগরকে সংযুক্ত করেছে। আলাদা করেছে কোন মহাদেশকে? উত্তর আমেরিকা এবং এশিয়া মহাদেশকে কি করেছে? আলাদা করেছে। এবং দেশ যদি বলি কোন দেশকে আলাদা করেছে? রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। হ্যাঁ, একটু পড়ে নেবা এগুলা। আচ্ছা, আমরা নিচে যাই। এক নজরে কিছু বিখ্যাত বন্দর। এই সবচেয়ে বেশি আসে ভাই আকাবা। কোথায় এটা? এই আকাবা বন্দর একটু মনে রাখবা, জর্ডানে অবস্থিত। বুঝা গেছে? সমুদ্র বন্দর আকাবা কোথায় অবস্থিত? জর্ডান। কোন সমুদ্রের তীরে অবস্থিত বলতো? জর্ডান উপসাগর দেখলাম না কিছুক্ষণ আগে। জর্ডান কোনটা মনে আছে তোমাদের? একটু দেখাই কি ব্যাপার। এই যে সুয়েজ খাল দেখলাম না একটু আগে। সুয়েজ খাল কোথায় ছিল বলতো? সুয়েজ খাল এই যে এই জায়গায়, আরবের এই জায়গায় সুয়েজ খাল ছিল না? লোহিত সাগর। এবার দেখো এটা কিন্তু ভাই, এটা দেখো এটা হচ্ছে সুয়েজ উপসাগর। এই যে এটা আকাবা উপসাগর।
কি উপসাগর বলো? আকাবা। চার তিন দিকে মাটি আর একদিকে কি বলতো জল, তাই না? এই জায়গায় ভাই, এই যে এই জায়গায় জর্ডানের এই জায়গায় হচ্ছে আকাবা। এইদিকে দেখো, এই যে আকাবা বন্দরে, এই যে দেখতে পাচ্ছ আকাবা, এটা কিন্তু জর্ডানের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? জর্ডান। তাহলে এদিকে দেখো, যদি সাগর বলে দেখো আকাবা উপসাগরে জর্ডান, দেখো এই যে এই বন্দর অবস্থিত, মনে থাকবে? এবার আসি কাস্পিয়ান সাগর। তাহলে কাস্পিয়ান সাগর, এটা অনেকে হ্রদ বলে, কারণ চারিদিকে হচ্ছে এই যে পানি দ্বারা আবদ্ধ। এদিকে দেখো কাস্পিয়ান কোনটা, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে স্থল আর মাঝখানে যে সমুদ্রের মতো। ভাই দেখতে পাচ্ছ সবাই? এটা এটা হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। এটাই হচ্ছে কাস্পিয়ান। এদিকে দেখো এটা হচ্ছে ইরান, এদিকে রাশিয়া, এর তুর্কমেনিস্তান, এটা উজবেকিস্তান, এটা আজারবাইজান। এর চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত। এবার কাস্পিয়ানের এদিকে আছে রাশিয়া, এদিকে আছে কাজাকিস্তান, এদিকে তুর্কমেনিস্তান, এদিকে আছে ইরান, এদিকে আছে কি আজারবাইজান। ওই আসে যে কাস্পিয়ান সাগরের যেটা কি কি অবস্থিত। এবার আসি ভাই, এই যে আসলাম এটা যুক্তরাষ্ট্রে গেলাম, এই যে এগুলো হ্রদ। হ্রদ মানে হচ্ছে চারিদিকে তোমার স্থল দ্বারা বেষ্টিত থাকবে। ওই কাস্পিয়ানকে অনেক সময় হ্রদ বলা হয়, সাগর না বলে। তো এখন দেখো এই যে উপরে কানাডা, নিচে যুক্তরাষ্ট্র, এখানে 5টা হ্রদ আছে: সুপেরিয়র, মিশিগান, হুরন, অন্টারিও আর কি বলতো ইরি। প্রশ্ন হচ্ছে এই সুপেরিয়র হ্রদ কেন এত ইম্পর্টেন্ট? সুপেরিয়র হ্রদ এই জন্য ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এত বড় একটা জলরাশি কিন্তু এটা লবণাক্ত না ভাই। এটা হচ্ছে সুপেয় পানি, পান করা যায়, মৃদু পানি। আর এগুলা হচ্ছে সব লবণাক্ত। তাহলে যদি বলে পৃথিবীর সর্ববৃহৎ সুপেয় পানির হ্রদ কোনটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে কি দিবা? সুপেরিয়র। বুঝতে পারছো? তাই বুঝিছো পিচ্ছি? কার কথা শোনা? বুঝতে পারছি, আপনি ক্লাস করছেন। হ্যাঁ, বোঝা গেছে, আমিও বুঝা ফেলছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। এখন কেন বলো তো ভাই? আবার বললাম সুপেরিয়র হ্রদ ইম্পর্টেন্ট। এই হ্রদটা দেখো বিশাল বড় হওয়া সত্ত্বেও পুরোটা পানি হচ্ছে মিঠা পানি, এটা খাওয়া যায়। আর এগুলা লবণাক্ত। এটা কানাডা, একদিকে কানাডা আর একদিকে যুক্তরাষ্ট্র অবস্থিত এই সুপেরিয়র হ্রদের। বুঝা গেল? আর যদি বলি পৃথিবীর বিশ্বের গভীরতম হ্রদ, সেটা হচ্ছে বৈকাল। এই বৈকাল রাশিয়ায় অবস্থিত। মৃত সাগর একটু দেখায়, ডেড সি। মৃত সাগরের ইতিহাস জানো তো? এখানে লুত আলাইহিস সালামের কওম ছিল। এই যে এটাকে বলা হয় হচ্ছে এই যে এই জায়গায়, বুঝা গেছে, প্যালেস্টাইন। একটু দেখাই, দেখতে পাচ্ছ এই জায়গায় এতটুকু অংশ। আমি আবার দেখাচ্ছি, দেখো এটাকে বলা হয় প্যালেস্টাইন, আগে ছিল সামদেশ বলা হয় তাকে। এখন ইসরায়েল এবং জর্ডানের মাঝখানে পড়েছে এই যে ডেড সি। এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের পাখা দ্বারা উল্টে দেওয়া হয়েছিল জাতিকে সমকামিতার জন্য। এখানে লবণের ঘনত্ব এতই, কোনো পানি জন্মে না, এখানে ভাসা থাকা যায়। বুঝা গেছে? এখানে বলা হয় ডেড সি। কি বলো তো ভাই? মৃত সাগর। মৃত সাগর কেন? লবণের ঘনত্ব এতই, মাছ যদি ছেড়ে দাও, যে কোনো মাছ 1 মিনিটের মধ্যে মারা যাবে, কোনো পানি জন্মে না এর মধ্যে, শুধু লবণ আর লবণ। কিন্তু খালি লবণ না, লবণ হচ্ছে অস্বাভাবিক ঘনত্বের লবণ। এই জন্য কোনো কিছু মানে এখানে জন্মায় না, এই জন্য একে বলা হয় কি বলতো ভাই? ডেড সি। ঠিক আছে? তো ডেড সি এর এপারে ছিল জর্ডান, আর এপারে ছিল কি বলতো? ইসরায়েল। একটু পড়ে নেবা, ডেড সি ওর পরীক্ষায় আসে। নদ নদী, নদ আর নদীর মধ্যে পার্থক্য জানো? সবই নদী, নামটা যদি একটু পুরুষের মতো হয়, যেমন ব্রহ্মপুত্র, পুত্র কি ছেলে না মেয়ে হয়? নদী কিন্তু ওগুলা, এই জন্য নাম রাখছে নদ। সবই নদী। আর যদি একটু মেয়ের মতো নাম হয়, যেমন মেঘনা, যমুনা, ওগুলা হয়ে যাবে নদী। বুঝতে পারছো? পার্থক্য কিছুই নাই ভাই, নামে পার্থক্য, খালি ব্যাকরণগত। নদ মানে আবার মনে করো না যে এটা আবার কি। এই তাহলে পৃথিবীর দীর্ঘতম নদ হচ্ছে ভাই নীল নদ। দীর্ঘতম নদ কি? নীল নদ। আর যদি বলি পানি প্রবাহের দিক দিয়ে সবচেয়ে বৃহত্তম, বুঝা গেছে, নদী কি, তাহলে হবে কিন্তু ভাই অ্যামাজন। ওটা আছে দক্ষিণ আমেরিকায়।
তাহলে দেখো নীল নদ হচ্ছে দৈর্ঘ্য দেখিছো 6690 কিলোমিটার। এটা এখান থেকে মিশরের মধ্যে দিয়ে সুদান থেকে কয়েকটা দেশে প্রবাহিত হয়েছে, অনেক কয়টা। এটা কিন্তু লোহিত সাগর, এটা কিন্তু আর কি, এবার এটা লোহিত সাগর। এটা হচ্ছে মক্কা এই জায়গায়, এটা এখানে মদিনা এই জায়গায়। এটা হচ্ছে তোমার সৌদি আরব। আর এই পারে এটা কিন্তু এশিয়া দেশ মহাদেশ ছিল, আর এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই দিক দিয়ে যায় দেখো দক্ষিণ সুদান, ইথিওপিয়া চারিদিকে চলে গেছে। এখানে যায় দেখো ভিক্টোরিয়া হ্রদ, এখানে উগান্ডা, তানজানিয়া, এখানে আছে ভিক্টোরিয়া হ্রদ। ঠিক আছে, এই ভিক্টোরিয়া হ্রদে যা প্রবাহিত হয়েছে। তাহলে নীল নদ কয়টা দেশের মধ্যে তা প্রবাহিত হয়েছে? 11টি দেশ। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবা বাংলা। এবার আসি যে আমাজন নদী না তো, এই আমাজন হচ্ছে এত পরিমাণ পানি প্রবাহিত হয়, এর এতই স্রোত। রেইন ফরেস্ট এগুলা বনে, খালি এগুলা বন, কিন্তু মানুষজন অনেক জায়গা আছে যে হাজার বছর ধরে মনে করো সূর্যের আলোই পড়েনি, এতই ঘন বন। এখন বন সৃষ্টির পিছনে কারণ কি? এগুলা রেইন ফরেস্ট। রেইন মানে তো জানো বৃষ্টি, কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়, কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়। হ্যাঁ, এই বৃষ্টি পাহাড় থেকে যখন ঢল নামে নিচে প্রচুর স্রোতের সৃষ্টি হয়। এই জন্য বিশ্বের যত নদী আছে সবচেয়ে স্রোতবান নদী এবং সবচেয়ে স্রোতালা নদী হচ্ছে এই আমাজন নদী। দ্বিতীয় স্রোতালা নদী কোনটা জানো? পানি প্রবাহের দিকে আমাদের পদ্মা নদী দ্বিতীয়, আর প্রথম হচ্ছে এটা আমাজন নদী। এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং প্রশস্ততম। এবার আসি মিসিসিপি এবং মৌসরি, এগুলো পারবা। মিসিসিপি মৌসরি যুক্তরাষ্ট্রে অবস্থিত, এগুলো একটু দেখে নিবা ভাই। এই প্রশ্ন হচ্ছে যে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বের প্রধান প্রধান শহর যে নদীর তীরে অবস্থিত এটা মনে করতে হবে তোমাকে। নিউ ইয়র্ক হচ্ছে হাডসনের, কুইবেক দেখো হচ্ছে সেন্ট লরেন্স। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত বলতো? টেমস নদীর তীরে। বার্লিন হচ্ছে স্প্রি, প্যারিস হচ্ছে সিন, এগুলো একটু পড়ে নিতে হবে। দিল্লি হচ্ছে যমুনা, এটা আর কি। এই হুয়াংহো নদী পড়াবো। হুয়াংহো চীনের দুঃখ বলা হয়। এই প্রাচীনকালে এই নদীর ধারে প্রচুর মানুষ বসবাস করতো এবং পাহাড় থেকে যখন বৃষ্টির ঢল নামে আসতো সব কিছু ভাষায় নিয়ে চলে যেত। ওদের বাড়ি ঘর, প্রচুর প্রাণহানি ঘটতো, মানুষ মারা যেত। বুঝে গেছে? এই জন্য এই হুয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ। প্রচুর দুঃখ তাদের এই হুয়াংহো নদী দিছে। এটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদী, আর সবচেয়ে বৃহত্তম নদী হচ্ছে কিন্তু ইয়াংশিকিয়াং, এটাও চীনের মধ্যে অবস্থিত। একটু পড়ে নেবা। সিন্ধু নদ চলে গেছে যে ইয়াদে পাকিস্তানের মধ্যে চলে গেছে, যে পাকিস্তানের করাচির সিন্ধু নদের এবং লাহোরের রাবি নদীর তীরে অবস্থিত। এগুলা হচ্ছে একটু পড়ে নেবা। এটা একটু পড়াই ভাই। এটা ইরাকের দেখো ইউফ্রেটিস নদী। ইরাককে বলা হয় কি বলতো? পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। এটা কি সভ্যতা? একে বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা। দুই নদীর উর্বর ভূমি, দুই নদীর মধ্যবর্তী কি ভূমি? উর্বর ভূমি। এই দুইটা নদী গেছে দেখো। পৃথিবীতে দুইটা জান্নাতের নদী আছে, একটা ছিল নীল নদ দেখালাম, আর একটা হচ্ছে যে ইউফ্রেটিস নদী। একে আরবিতে বলা হয় ফুরাত নদী। এই জায়গায় কুফা কারবালা শহর, এই যে ফুরাত নদীর ধারে, এখানে ইমাম হোসেনকে মেরে ফেলা হয়। আর একটা নদী হচ্ছে টাইগ্রিস নদী, যার পুরাতন নাম হচ্ছে দজলা নদী। এই দজলা নদীর তীরে হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ অবস্থিত। এই দুইটা নদী যে জায়গায় মিলিত হয়েছে বসরা নামক স্থানে, ওকে বলা হয় সাতিল আরব। এবং এই দুইটা নদী একসাথে প্রবাহিত হয়েছে পারস্য উপসাগরে, যা ঠিক আছে আর কি। ঠিক আছে, এরপরে জর্ডান নদী পড়বা, আমুদরিয়া নদী পড়বা, ভলগা নদী পড়বা। এই বুঝে গেছে? ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। এই জন্য অনেকে বই লেগে ভলগা থেকে মনে করো গঙ্গা পর্যন্ত কে কে জানে বই লেগেছে আর কি। মানে ইউরোপ ঘুরে আসছে, বোঝাতে চাচ্ছে। বুঝেছে? উনি ইউরোপ ঘুরে আসছে। এখন পরে আসি, আর পরে তেমন কোনো পড়া নাই ভাই। বুঝে গেছে? একটু খাল দেখো, কোন খালের একটু দেখা। এটা দেখলাম গ্র্যান্ড খাল, পৃথিবীর প্রাচীনতম এবং দীর্ঘতম কৃত্রিম খাল। আমি ভুল করে বলেছিলাম যে সুয়েজ খাল দীর্ঘতম খাল কৃত্রিম খালের মধ্যে, না, সুয়েজ খাল না। দীর্ঘতম কৃত্রিম খাল হচ্ছে ওই গ্র্যান্ড খাল, যেটা চীনে অবস্থিত। দৈর্ঘ্য হচ্ছে 1794 কিলোমিটার। আর দ্বিতীয় হচ্ছে সুয়েজ খাল। এটা একটু ভুল হয়ে গেছে ভাই, সংশোধন করে নেওয়া।
গ্র্যান্ড খাল হচ্ছে সবচেয়ে এই কৃত্রিম আর এমনি খাল মানে বুঝো তো, কৃত্রিম খাল মানে মানুষ এটা খুঁড়ছে বা তৈরি করছে। আরেকটা আছে দেখো কিয়েল খাল, এটা কোথায় অবস্থিত? জার্মানি। আরেকটা এই পানামা খাল তখন দেখালাম না, পানামা খাল ছিল উত্তর আমেরিকায়, এই পানামা নামক রাষ্ট্রের মাঝখান দেওয়া ছিল। এটা কি করছিল বলো তো? পানামা খাল আটলান্টিক মহাসাগর এবং প্রশান্তকে সংযুক্ত করছিল, বুঝতে পারছো? তাহলে পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল তাহলে কোনটা হবে বলো তো ভাই? গ্র্যান্ড খাল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সুয়েজ খাল না, এটা সংশোধন একটু করে নেও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বলে গেছিলাম। তাহলে পৃথিবীর কি বলো তো ভাই? বৃহত্তম খাল হবে কি? গ্র্যান্ড খাল। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকলো, বুঝেছে? তোমাদের ভিডিওটা কতক্ষণ হয়েছে একটু দেখি, 1 ঘন্টা 20 মিনিট। লাস্ট পর্যন্ত কে কে আসো বলো ভাই। হ্যাঁ, শুক্রবার কি করে